শুরু করবো? শুরু কর শুরু কর। ওকে, শুরু করি। বিসমিল্লাহ। রেকর্ড করবি? কেউ একজন রেকর্ড কর। করলে তো বেটার হয়। ওকে, হ্যালো। বল। ওকে, আচ্ছা। তো এই এক্সামে হচ্ছে আমাদের ফার্স্ট এক্সামের মতোই একটা ম্যাথ থাকবে, সেটা হচ্ছে লোড ক্যালকুলেশনের জন্য। লোড ক্যালকুলেশনে হচ্ছে আমাদের 10 মার্কস থাকবে, একদম কারা, মানে এটা হইলে এখান থেকে 10 আসবেই। ঠিক আছে? সো এখন আমরা একটু জিনিসটা সিম্পল ভাবে বোঝার চেষ্টা করি। লোড ক্যালকুলেশন কেমনে করব, আমাদের কি কি জেনে যাওয়া লাগবে। সো প্রথমত হচ্ছে একটা বিল্ডিং আমরা চিন্তা করি, একটা অ্যাপার্টমেন্ট বিল্ডিং। অ্যাপার্টমেন্ট বিল্ডিং এ কি কি থাকে? ফার্স্ট অফ অল হচ্ছে একটা গ্রাউন্ড ফ্লোর থাকে, যেখানে গ্যারেজ থাকে, সিকিউরিটি রুম থাকে, আদার্স আরো অনেক কিছুই থাকে, তাই না? স্টোরেজ রুম থাকে, তারপরে আদার্স থাকেই, লিফটের থাকে, পানির পাম্প থাকে। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। তারপর আরেকটা আছে হচ্ছে সিঁড়ি থাকে, রুফ থাকে, এর সাথে হচ্ছে অ্যাপার্টমেন্ট থাকে, রাইট? আচ্ছা, এখন অ্যাপার্টমেন্টের বিষয়টা হচ্ছে, অ্যাপার্টমেন্টের ক্যালকুলেশনটা হলো যে অ্যাপার্টমেন্টের বিল দেই হচ্ছে আমরা ইন্ডিভিজুয়ালি, যে আমার অ্যাপার্টমেন্টের বিল আমি দিচ্ছি, কিন্তু এই যে যে তিনটা তিনটা জায়গায় আমাদের যে কারেন্টের বিল আসে, এটা সবাই ক্যারি করে। ঠিক আছে? এই জায়গাগুলোতে, অর্থাৎ গ্রাউন্ড ফ্লোরে যে লাইট ফ্যান চলে, তারপরে হচ্ছে সিঁড়িতে যে লাইটগুলো আছে, ছাদে যে লাইটগুলো আছে, এইগুলোর কিন্তু আলটিমেটলি পুরো বিল্ডিং এর সবাই বিল দেয়, আর এগুলোরে বলা হচ্ছে হলো কমন সার্ভিস। তো এগুলো হচ্ছে কমন সার্ভিস, এর মধ্যে বাদ যায় হচ্ছে অ্যাপার্টমেন্ট গুলো। তো প্রথমে আমাদের ক্যালকুলেশনের ভিতরে আসবে হচ্ছে কমন সার্ভিস যেগুলো আছে। তো এখন এর ভিতরে আমরা এই জায়গায় সোজা হিসাব হলো যে কি কি জিনিস থাকে, যেমন হচ্ছে এখানে গ্রাউন্ড ফ্লোর, সিঁড়ি আর ছাদে লাইট ফ্যান সহ আর একটা যেসব জিনিস থাকবে, মেইন কথা কারেন্ট কনজিউম করে এরকম যে কোনো জিনিস আমরা এই বক্সটার ভিতরে রাখবো। তো এর ভিতরে কি কি থাকে, যেমন হচ্ছে এখানে লাইট আছে, টেবিল লাইট, কি বলে এটাকে, টিউব লাইট আছে, তারপর মিরর লাইট আছে, এনার্জি লাইট আছে, গেট লাইট আছে, সিকিউরিটি লাইট, সিলিং লাইট, এক্সিবিশন লাইট। হ্যাঁ, এখন এই লাইটগুলো হচ্ছে আমাদের কাছে মুখস্থ করে তো যাওয়া লাগবে না, নামও মুখস্থ করা লাগবে না, কারণ এইগুলো হচ্ছে ডিজাইনার ডিজাইন করতেছে, আর একটা বিল্ডিং এ কি পরিমাণ লাইট লাগানো হবে সেটা আসলে আমাদের পক্ষে জানা সম্ভব না। এগুলো হচ্ছে সরাসরি প্রশ্নে দেয়া থাকবে, খুব সম্ভবত প্রশ্নে দেয়া থাকবে যে কয়টা লাইট লাগানো হচ্ছে, কি রকমের লাইট। আচ্ছা, এখন এর ভিতরে হচ্ছে কোয়ান্টিটিটা বলে দেবে, বোঝা যাচ্ছে? বল, কন্টিনিউ। মানে কোয়ান্টিটি বলে দিবে যে এই কয়টা, কি বলে এটারে, টিউব লাইট, এই কয়টা মিরর লাইট, এই কয়টা এনার্জি লাইট লাগানো হবে, এই কয়টা গেট লাইট লাগানো হবে, এইটা হচ্ছে সরাসরি বলে দিবে, কোয়ান্টিটিটা বলে দিবে। এখন শুধু কোয়ান্টিটি বলার কথা না, কোয়ান্টিটির সাথে হচ্ছে কি বলে এটারে, যে ওয়াট পার লোড, মানে হচ্ছে প্রত্যেকটা লাইট বা প্রত্যেকটা ফ্যান কত করে ওয়াট কনজিউম করে, এটাও হচ্ছে বলে দেওয়ার কথা। তো সেখান থেকে আমরা এখন হচ্ছে নর্মাল পাটিগণিত করব। নর্মাল পাটিগণিতে আমাদের এখানে যা যা আসে সেটা হলো যে, আমরা একটু দেখি নিচ থেকে আসে, যদি এক্সিবিশন লাইট যেটা বলে, সেটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে দুইটা রাখা হয়েছে, সিঁড়িতে কোনো এক্সিবিশন লাইট নাই, ছাদে দুইটা এক্সিবিশন লাইট আছে, দুইটা মিলে টোটাল নাম্বার অফ লোড কয়টা হয়? 4টা। এখন ওয়াট পার লোড মানে প্রত্যেকটা এক্সিবিশন লাইটে যদি 100 করে ওয়াট কনজিউম করে, তাহলে হচ্ছে 4টায় 400, এইগুলো যোগ করে এটা আসলো, এইখান থেকে এটা মাল্টিপ্লাই করে এটা পাইলাম। ঠিক আছে? এখন সিলিং লাইট হচ্ছে বলতেছে যে একদম গ্রাউন্ড ফ্লোরে 5টা, ছাদে 3টা, তারপরে হচ্ছে সিঁড়িতে 20টা। এখন এইগুলোর ক্যালকুলেশন আমার লাগবে না, মানে এইগুলো যে কয়টা লাইট বা হচ্ছে লাইট কত করে ওয়াট লাগে, এগুলো আমাদের মুখস্থ করে যাওয়া লাগতেছে না, এগুলো হচ্ছে প্রশ্নে থাকার কথা। তো শুধুমাত্র কি করব, এই কয়টা যোগ করব, যোগ করে এই যে টোটাল নাম্বার অফ লোডটা লিখলাম,
তার সাথে হচ্ছে প্রত্যেকটা লোড কত করে ওয়াট কনজিউম করে সেটা হচ্ছে এই যে 100, মানে হচ্ছে একটা লাইট 100 করে খাচ্ছে, তাহলে 28টা লাইট কত খাবে, গুণ করে লিখলাম 2800। একইভাবে এই যে সিকিউরিটি লাইট, ছাদে 3টা সিকিউরিটি লাইট লাগানো আছে, টোটাল হলো 300 ওয়াট খাচ্ছে এখানে। তারপরে গেট লাইটে 200 ওয়াট যাচ্ছে, এরকম এনার্জি লাইটে 1700 যাচ্ছে। মিরর লাইটে আসতেছে কত, যেটা হচ্ছে মিরর লাইটে এখন এই তিনটায় একটা ইনফরমেশন এডিশনাল আছে। এখান থেকে কোশ্চেন হবে কিনা জানি না শিওর, বাট একটা ইনফরমেশন আছে। একটা জিনিস ফলো করলে দেখা যায় যে এইখানে হচ্ছে 40 ওয়াটের একটা লাইট, এটাও 40 ওয়াটের একটা লাইট, ঠিক আছে। এখন 40 ওয়াটের লাইট আমরা কয়টা করে ব্যবহার করতেছি এটা চিন্তা করি প্রথমে। 40 ওয়াটের লাইট হইলো কয়টা, কোয়ান্টিটি 4টা, টোটাল নাম্বার অফ লোডও 4টা, ঠিক আছে। এখন পার লাইট কত করে পাওয়ার কনজিউম করে, 100 করে, বুঝা যাচ্ছে? হ্যালো, আছে বল বল। আচ্ছা, এখন 100 করে আছে। এখন এর ভিতরে আমাদের একটা জিনিস এইখানে লিখে নাই, মেনশন করে নাই, সেটা হচ্ছে এইখানে 10 ওয়াটের একটা ব্যালাস্ট আছে। এইখানে 10 ওয়াটের একটা ব্যালাস্ট আছে। এই 10 ওয়াটের ব্যালাস্টের কথাটা এইখানে সরাসরি ভাবে লিখে নাই। যেমন হচ্ছে এটা কেমনে বোঝা যায়, সেটা হচ্ছে এই যে যেমন এইখানে লেখা আছে না 2 পিস 40 ওয়াট, আসার কথা কত, 2 × 40 মানে হচ্ছে পার লোডে হওয়ার কথা ছিল 80 ওয়াট না, কিন্তু এখানে আসছে কত, এখানে আসার কথা 80 কিন্তু আসছে হচ্ছে 100। তার মানে হচ্ছে এই জায়গায় 20 ওয়াট সামহাউ অন্য কেউ খেয়ে নিতেছে, কনজিউম করতেছে। এই 20 ওয়াট কে খায়, এই 20 ওয়াট খাচ্ছে হচ্ছে প্রতি পিসে 10 ওয়াটের করে ব্যালাস্ট আছে। ব্যালাস্ট তো চেনারই কথা, যেটা হচ্ছে টিউব লাইটে ব্যালাস্ট থাকে। সো ওই টিউব লাইটে 10 ওয়াটের ব্যালাস্ট এই জায়গায় দেখাচ্ছে না, ক্যালকুলেশনে দেখাচ্ছে না। এটা যদি সামহাউ কোশ্চেনে কিভাবে আসতে পারে বা আগেও আসবে কিনা জানি না, বাট এইখানে 10 ওয়াটের একটা ব্যালাস্ট আছে। তারপরে এইখানেও কিন্তু 10 ওয়াটের একটা ব্যালাস্ট আছে। যেমন এই জায়গায় হচ্ছে আমরা দেখতেছি কি 40 ওয়াটের একটা লাইট, এই যে 1 পিস 4 ফিট 40 ওয়াটের একটা লাইট, টিউব লাইট। সো এটা এসে দেখলাম কি যে ওয়াট পার লোড লিখতেছে 50, কিন্তু এইখানে দেখলাম 40, এখানে এসে হয়ে গেল 50। তার মানে মাঝখানে 10 আছে, এই 10টাই হচ্ছে ব্যালাস্ট খেয়ে নিচ্ছে। আবার এইখানে মিরর লাইটে যেটা আমরা দেখতেছি 20 ওয়াট করে আছে, কিন্তু এখানে 25, মানে 5 ওয়াটের একটা ব্যালাস্ট আছে। এটা তেমন একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর না। আচ্ছা, এই কয়টা গেল হচ্ছে লাইট আইটেম, ঠিক আছে। তো এরকম ছক হয়তো বা আমাদের করতে হইতে পারে, আলাদাভাবে এইভাবে লিখতে হবে কয়েকটা ছক, লোড ডেসক্রিপশন, তারপরে কোয়ান্টিটি লাগবে, টোটাল নাম্বার অফ লোড, ওয়াট পার লোড, টোটাল লোডস, এগুলো মানে যোগ আর গুণের হিসাব গেল। তারপরে আসে হচ্ছে আমাদের ফ্যান আইটেম। সো ফ্যান আইটেমটা কি জিনিস, ফ্যান তো আমরা বুঝতেছি যে গ্রাউন্ড ফ্লোরেও ফ্যান থাকে, সিঁড়িতে কোনো সময় ফ্যান থাকে না, এই যে এই কারণে এইখানে হচ্ছে সব কয়টা জিরো। এখন কোথায় কয়টা ফ্যান থাকবে সেটা বলে দিবে, এটা আলাদাভাবে আমাদের জানা লাগবে না। যে এখানে নর্মালি দেখতেছি সিলিং ফ্যান নিচে নাই, সিঁড়িতেও নাই, ছাদে একটা আছে, ওয়াল ফ্যান নিচে 3টা আছে, ছাদে আছে 4টা, এক্সস্ট ফ্যান আছে নিচে 2টা। আচ্ছা, তো এখানে টোটাল নাম্বার অফ ফ্যান পাচ্ছি একটা, এর এখানে হচ্ছে 75 এর সাথে মাল্টিপ্লাই করে 75 পাচ্ছি, 7 এর সাথে 50 মাল্টিপ্লাই করে 350, 2 এর সাথে 25 মাল্টিপ্লাই করে পাচ্ছি হচ্ছে 50। আচ্ছা, এখন আরেকটা থাকে হলো পাওয়ার আউটলেট, মানে এক কথায় আমরা যেটারে বলি হচ্ছে সকেট। সকেট হচ্ছে এই জায়গায় সকেটের হিসাবটাও আমাদের করা লাগবে না, কয়টা সকেট লাগবে আর কোন সকেট কত পাওয়ার কনজিউম করে সেটাও বলে দিবে। যেমন এই যে নিচতলায় 2টা সকেট, ছাদে 2টা সকেট, তো টোটাল সকেট হচ্ছে 4টা, আর প্রত্যেকটা সকেট 300 করে খাচ্ছে, তাহলে টোটাল আসলো কত, 1200 ওয়াট। আচ্ছা, এখন আমি এখানে একটা গ্র্যান্ড টোটাল করব, মানে এক কথায় যোগ করে দিব, বাংলা যোগ ক্যালকুলেটর দিয়ে, যে টোটাল আমার যে কমন সার্ভিস, যেটা আমি বলতেছিলাম কমন সার্ভিস, এই কমন সার্ভিস টোটাল কত লোড খায়, কত কিলোওয়াট নিচ্ছে, সেটা আমি ইজিলি হিসাব করে নিলাম। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার? ওকে ওকে। আচ্ছা, এতটুকু আসলো। এখন যেটা হচ্ছে আমরা অ্যাপার্টমেন্টে আসি। আমার কমন সার্ভিসের ক্যালকুলেশন হলো জাস্ট আমি যোগ করলাম, গুণ করলাম, পেয়ে গেলাম একদম সব কয়টা যোগ করে একটা কিলোওয়াটে আসলো। এখন যেটা হচ্ছে আমার ইমার্জেন্সি লাইট ফ্যান। এখন আমাদের যে বাসা আছে, বাসার ভিতরে 2টা কানেকশন থাকে, একটা হচ্ছে ইমার্জেন্সি কানেকশন থাকে, আরেকটা থাকে কে, যেটা হচ্ছে কি বলে কারেন্ট কোম্পানি থেকে আসে, ঠিক আছে, মানে ডেসা, ডেসকো এরকম জায়গা থেকে আসে, ডেসকো ডিপিডিসি, ডেসকো থেকে আসে, ডিপিডিসি থেকে আসে। সো এখন কথা হচ্ছে আমাদের বাসায় যে লোডগুলো থাকে, এই লোডগুলো কিন্তু কিছু লোড আছে ইমার্জেন্সি পাওয়ার পায়, আবার প্রত্যেকটা লোডই কিন্তু
এই পাওয়ারটা পাচ্ছে। ইমার্জেন্সি কি কি থাকে? ইমার্জেন্সি কলিং বেল ইমার্জেন্সি থাকে, বা প্রত্যেকটা বাসায় হয়তো বা 2টা বা 3টা লাইট থাকে আর 3টা ফ্যান থাকে, যেগুলো হলো বাসার নিজে যে জেনারেটর থাকে, জেনারেটর দিয়ে কানেক্টেড থাকে। আর এই যে ইমার্জেন্সি লোডগুলো আমরা যেগুলোর নাম দিই, এইগুলো কিন্তু কারেন্ট গেলেও চলে, কারেন্ট থাকলেও চলে। তার মানে যখন কারেন্ট থাকে তখন এরা পাওয়ার নিচ্ছে কোথা থেকে? এই যে ডিপিডিসি ডেস্কো থেকে। আর যখন কারেন্ট নাই তখন ইমার্জেন্সি থেকে পাওয়ার নিচ্ছে। এখন এই যে ইমার্জেন্সি লোডের ক্যালকুলেশনটা, ইমার্জেন্সি লোড কয়টা সেটা আমার আপাতত জানার কোনো সুযোগ নাই। ঠিক আছে, যে কয়টা লাইট কয়টা ফ্যান সেটা আমার জানার সুযোগ নাই, সেটাও কোশ্চেনে খুব সম্ভবত বলে দিবে। আর কত ওয়াট করে খাচ্ছে সেটাও। তো এটার ক্যালকুলেশন একদম বাংলা, যেমন একটা কলিং বেল, একটা বাসার জন্য ক্যালকুলেশন যদি আমি করি, তাহলে ওই বাসায় যে কয়টা ইমার্জেন্সি লাইট ফ্যান আছে ওইটা দিয়ে টোটাল নাম্বার অফ অ্যাপার্টমেন্ট, যেমন একটা বিল্ডিং এ যদি 12টা অ্যাপার্টমেন্ট থাকে, তাহলে এটার সাথে যদি আমি 12 মাল্টিপ্লাই করে দিই, তাহলে টোটাল লোডটা পেয়ে যাব না? সো আমরা হচ্ছে একটা অ্যাপার্টমেন্টের ক্যালকুলেশনটা করব। যখন আমরা একটা অ্যাপার্টমেন্টের ক্যালকুলেশন করতেছি, প্রথমে ক্যালকুলেশনে নিচ্ছি হচ্ছে ইমার্জেন্সি লাইট ফ্যান যেগুলা, অর্থাৎ যেগুলো পাওয়ার পাবে হচ্ছে আমার ওই কি বলে ওটাকে, জেনারেটর থেকে, যখন কারেন্ট থাকবে না। যেমন একটা কলিং বেল আছে, একটা কলিং বেল কত খাচ্ছে? 25 ওয়াট খাচ্ছে, তাহলে এখানে টোটাল লোড কত? 25 ওয়াট। তারপরে টিউব লাইট কয়টা আছে? টিউব লাইট আছে হচ্ছে আমার একটা। টিউব লাইট অবশ্যই বাসায় আরো আছে, কিন্তু এই একটা টিউব লাইটের মধ্যে আমি জেনারেটর থেকে পাওয়ার নিয়ে আসছি। ঠিক আছে, সো এখানে আসছো 50, এখানেও 50। তারপরে এনার্জি লাইট আছে 3টা, এই 3টা এনার্জি লাইটের মধ্যে হচ্ছে জেনারেটর থেকে কানেকশন দেওয়া হয়েছে। সো 3টা এনার্জি লাইটকে প্রত্যেকটা 50 করে নিচ্ছে, 50 ওয়াট করে নিচ্ছে, সুতরাং টোটাল আসছে কত? 150 ওয়াট। আর সিলিং ফ্যান 2টাতে জেনারেটর থেকে লাইন দেওয়া হয়েছে, 2টা সিলিং ফ্যান হচ্ছে 75 করে নিচ্ছে, তাহলে হচ্ছে 150। আগের বার যেটা করছি গ্র্যান্ড টোটাল, এই যে এই কয়টাকে আমি যোগ করে নিছিলাম সেটাকে যোগ করে নিলাম, আর সেটাকে অবশ্যই এইখানে 1000 দিয়ে ভাগ দিয়ে কিলোওয়াটে নিয়ে আসতে হবে। ঠিক আছে, এতটুকু আসলাম। ইমার্জেন্সি লাইট ফ্যান গেল একটা অ্যাপার্টমেন্টের। এখন আমরা একটা অ্যাপার্টমেন্টের যে নর্মাল পাওয়ার যেগুলো আছে, মানে নর্মাল লোড যেগুলো হচ্ছে কারেন্টের লাইনের সাথে, মেইন লাইনের সাথে কানেক্টেড থাকবে, অর্থাৎ এই যে এর মধ্যে আমরা যে ক্যালকুলেশনগুলো করছি ইমার্জেন্সি লাইট ফ্যানের ভিতরে যে লোডগুলো ছিল, ওই লোডগুলো কিন্তু এর ভিতরেও ইনক্লুডেড। সো এখন আমরা কোনটা ক্যালকুলেশন করতেছি? যে আমার কারেন্টের লাইন থেকে, মানে ডিপিডিসি ডেস্কো থেকে যে লাইনটা আসতেছে, ওই লাইনটা থেকে আমার বাসায় কতটুকু পাওয়ার লাগবে সেটা আমি এখন ক্যালকুলেশন করব। এটার ক্যালকুলেশনও এতক্ষণ যেমন ক্যালকুলেশন করছি সেম ভাবে ক্যালকুলেশন হবে। যেমন এই যে এইখানে হচ্ছে লাইট আইটেম গুলো আছে, এই যে এইগুলা হচ্ছে প্রত্যেকটা লাইট আইটেম। সো এর মধ্যে এই যে টিউব লাইট আছে, দেখা যাচ্ছে টিউব লাইট কতটা দিছে? 11টা টিউব লাইট বসাইছে। 11টা টিউব লাইটে ওয়াট পার লোড হচ্ছে প্রত্যেকটা 50 করে নিচ্ছে, তাহলে মাল্টিপ্লাই করলাম, গুণ দিয়ে ক্যালকুলেটর দিয়ে 550 আসলো। তারপরে 4টা মিরর ল্যাম্প বসাচ্ছে, তার সাথে 25, প্রত্যেকটা 25 করে নিচ্ছে, এখানে 100 আসলো। তারপরে হচ্ছে এনার্জি লাইট কয়টা লাগাচ্ছে? একটা বাসায় 16টা এনার্জি লাইট, তো এখানে হচ্ছে 50 করে, প্রত্যেকটা এনার্জি লাইট 50 ওয়াটের যদি হয় তাহলে হচ্ছে সেখানে আমরা পাচ্ছি 800 ওয়াট। তারপরে হচ্ছে স্যান্ডেলিয়ার 2টা, তারপরে হচ্ছে সিলিং লাইট 2টা, প্রত্যেকটার এই যে এইভাবে মাল্টিপ্লাই করে এখান থেকে হচ্ছে আমরা ভ্যালুগুলো নিয়ে নিলাম। তো এইগুলো হচ্ছে ওয়াট রেটিং এ, এই কয়টা হচ্ছে ওয়াট রেটিং এ। এখন আমরা আসি ফ্যান কয়টা করে আছে। তো ফ্যান হচ্ছে এখানে 8টা ফ্যান, 6টা এক্সস্ট ফ্যান মাল্টিপ্লাই করা হলো, প্রত্যেকটা 25 ওয়াট করে নিচ্ছে, 150। তারপরে হচ্ছে এখানে 8টা ফ্যান প্রত্যেকটা 75 ওয়াট করে খাচ্ছে, তাহলে এখানে আসলো গুণ করে 600। ঠিক আছে, এখন লাইটের আইটেম গেল, ফ্যানের আইটেম গেল, এরপরে হচ্ছে আমার কি আসবে? সকেট গুলো আসবে। এখন এই সকেট গুলার ক্যালকুলেশনও আমার আলাদাভাবে জেনে যাওয়ার কোনো সুযোগ নাই, যে কয়টা সকেট আছে প্লাস কোন সকেটে কত ওয়াট করে নিচ্ছে, এরকম কোনো ফর্মুলা ইউজ করা লাগবে না খুব সম্ভবত আর কি। সো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, আগের ডিজাইনের সময় দেখছিলাম যে পি কিউ আর এদের পরিচয়, যেমন জি দিয়ে গিজার লাগাই, কিউতে এসি, পি আর আর হচ্ছে আলাদা 3 পিন আর 2 পিন সকেট। সো আমরা যেটা দেখতেছি এখানে স্বাভাবিকভাবে প্রথমে হচ্ছে গিজারের এখানে 9টা পি আছে, প্রত্যেকটা পি হচ্ছে 300 ওয়াট করে নেয়, তাহলে হচ্ছে এখানে 9 ইন্টু 300, তাহলে আসে হলো 2700। তারপর 16টা হচ্ছে আর সকেট, 16 দিয়ে 100কে গুণ করব, সেটা হচ্ছে 1600, মানে 1600 আসে। তারপরে 4 দিয়ে 2000কে গুণ করা হবে, তারপর 3 দিয়ে 1500 গুণ করে এই যে টোটাল, এই টোটাল যে একটা যোগফল আসলো, এই যোগফলটা হলো 19,600 ওয়াট। এখন এটাকে অবশ্যই আমি কি করব? কিলোওয়াটে নিয়ে যাব। কিলোওয়াটে নিয়ে গেলে ক্যালকুলেশন কিভাবে সোজা হয় সেটা একটু পরেই দেখা যাবে। তো এখানে আমার কিলোওয়াটে নিয়ে আসতে হলো। এই কিলোওয়াটটা আসলে কার? এটা হচ্ছে আমি মেইন ডিস্ট্রিবিউশন লাইন থেকে কত কিলোওয়াট ক্ষমতা আমার বাসায় সর্বোচ্চ লাগবে,
আচ্ছা, এখন এখানে যেটা হচ্ছে আমার নর্মাল পাওয়ার, টোটাল নর্মাল পাওয়ার একটা বিল্ডিং এ। এখন আমি একটা অ্যাপার্টমেন্টের ক্যালকুলেশন সারলাম, A1 নামে একটা অ্যাপার্টমেন্টের ক্যালকুলেশন করলাম। এখন আমার টোটাল বিল্ডিং এর ক্যালকুলেশন করতে হবে। টোটাল বিল্ডিং এ আমার কি কি আছে? গ্রাউন্ড ফ্লোর আছে, টোটাল বিল্ডিং এ গ্রাউন্ড ফ্লোর আছে, তারপরে হচ্ছে স্টেয়ার আছে, তার সাথে হচ্ছে আমার রুফ আছে, তার সাথে হচ্ছে আমার অ্যাপার্টমেন্ট গুলো আছে। সো এই টোটাল ক্যালকুলেশনটা করতে হবে। ইতোমধ্যে আমার সব ক্যালকুলেশন করা আছে। যেমন এই যে এর সাথে কিছু থাকে, সেটা হচ্ছে লিফট থাকে, তার সাথে হচ্ছে পাম্প থাকে, পানির পাম্প থাকে, আরো বেশ কিছু যেগুলো ক্যালকুলেশনে নিব আর কি। সো এখন এই টোটাল ক্যালকুলেশনটা আমাকে করতে হবে। এই টোটাল ক্যালকুলেশনটা একটা নিয়ে আসতে হবে যে আমার চাহিদা কত কিলোওয়াটের। তো আমি যদি সেটা ক্যালকুলেশন করতে চাই, তাহলে প্রথমত কি করলাম, এর ভিতরে এই যে একটা অ্যাপার্টমেন্টের জন্য কত পাওয়ার লাগে সেটা আছে। তাহলে এখন টোটাল নাম্বার অফ অ্যাপার্টমেন্ট দিয়ে বা ফ্ল্যাট দিয়ে মাল্টিপ্লাই করে দিলে হচ্ছে টোটাল কত লাগবে অ্যাপার্টমেন্ট গুলোতে সেটা পেয়ে যাচ্ছি। যেমন এইখানে লাইট ফ্যান নর্মাল পাওয়ার ফর 10 ফ্ল্যাটস, এই যে 19.6 পাইছিলাম না, 19.6 পাইছিলাম কত একটা অ্যাপার্টমেন্টের জন্য। তো এখানে টোটাল 10টা অ্যাপার্টমেন্ট আছে বিল্ডিং এ, 10 দিয়ে গুণ করে দিলাম, আসলো কত? 196 কিলোওয়াট। সিম্পল গেল। তারপরে যেটা হচ্ছে আমার আবার ইমার্জেন্সি লোড আছে না, প্রত্যেকটা অ্যাপার্টমেন্টে ইমার্জেন্সি লোড ছিল না, এই যে আমরা ক্যালকুলেশন করে আসছিলাম, এই যে এখানে 0.375 কিলোওয়াট। আচ্ছা, 0.375 কিলোওয়াট একটা অ্যাপার্টমেন্টের জন্য। তো আমার টোটাল অ্যাপার্টমেন্ট কয়টা দেখলাম? 10টা। তাহলে এখান থেকে কত আসবে? 3.75 কিলোওয়াট আসবে। টোটাল 10টা অ্যাপার্টমেন্টের ইমার্জেন্সি লোড ডিমান্ড, আর এটা হচ্ছে নর্মাল লোড ডিমান্ড। সো এই যে এখানে আসলো, তারপরে এখানে 3.75 আসলো। এরপরে কাকে যোগ করব? ওই যে কমন সার্ভিসে কতটুকু যাচ্ছিল সেটা আমরা হিসাব করে আসছিলাম না, 8.5। এই যে এখানে 8.5 লিখে আসছিলাম। সো ওই 8.5টা এখানে যোগ আকারে চলে আসবে। এই যে 8.5টা যোগ আকারে চলে আসলো। আর বাকি থাকে কে? আর বাকি থাকে হচ্ছে এর বাইরে আমাদের এই যে লিফট থাকে, আরেকটা হচ্ছে পানির পাম্প থাকে। এগুলো বলে দিবে, সব কয়টা ইনফরমেশনই বলে দিবে। এখানে লিফট কত কিলোওয়াটের লিফট, তারপরে ওয়াটার পাম্প কত কিলোওয়াটের ওয়াটার পাম্প, এগুলো সব বলে দিবে। সো এইগুলো থেকে টোটাল কিলোওয়াট ক্যালকুলেশন আসলো কত? 223.25 কিলোওয়াট। সো এখন আমার পুরো বিল্ডিং এর চাহিদা আমি জেনে গেছি যে পুরো বিল্ডিং এ কত রিয়েল পাওয়ার লাগে। পুরো বিল্ডিং এর রিয়েল পাওয়ারের ক্যালকুলেশনটা হচ্ছে 223.25 কিলোওয়াট। আচ্ছা, এখন নর্মাল পাওয়ারে ইমার্জেন্সি লাগলো কেন? নর্মাল পাওয়ারের মধ্যে ইমার্জেন্সি, আচ্ছা এই জায়গার এই ক্যালকুলেশনটা আমরা করতেছি বেসিক্যালি ট্রান্সফরমারের জন্য, ঠিক আছে? এখন ট্রান্সফরমার কার জন্য ইউজ করব? ট্রান্সফরমার তো অবশ্যই ইমার্জেন্সির জন্য ব্যবহার করব, নর্মালের জন্য ট্রান্সফরমার লাগবে। কারণ এখন আমি কি হয়ে গেছি, একটু পরে একটা স্লাইড দেখাবো না, সেখানে বলা হচ্ছে কি যে 50 কিলোওয়াটের বেশি যদি কোনো একটা বিল্ডিং এর চাহিদা থাকে, তাহলে হচ্ছে সে হাই লোড কনজিউমার হিসেবে তার সাপ্লাই পাবে, হাই লোড কনজিউমার, এবং হচ্ছে তখন আলাদাভাবে তার সাবস্টেশন লাগবে। আর তার সাবস্টেশন লাগা মানে হচ্ছে সে কত কিলোওয়াট, সে হচ্ছে কত ভোল্ট সাপ্লাই পাবে, সে সাপ্লাই পাবে হচ্ছে 11 কিলো ভোল্ট সাপ্লাই পাবে। যেখানে আমাদের নর্মাল বিল্ডিং গুলো 0.415 কিলো ভোল্ট সাপ্লাই পায়, অথবা 415 ভোল্ট সাপ্লাই পায়। এরা হচ্ছে সরাসরি 11,000 ভোল্ট সাপ্লাই পায়, এবং তারা হচ্ছে একটা ট্রান্সফরমার ইউজ করে। ট্রান্সফরমার ইউজ করে কি 11 কিলো ভোল্টকে রাখে আপার সাইডে, আর লোয়ার টেনশন সাইডে রাখে হচ্ছে 415 কে। সো এই যে একটা ট্রান্সফরমার ডিজাইন করতে হবে, এই ট্রান্সফরমার ডিজাইনের ভিতরে তো আমার নর্মাল লোডটাও থাকবে, ইমার্জেন্সি লোডটাও থাকবে। এই কারণে এটা আসছে, কারণ এই ক্যালকুলেশনটা আমরা করতেছি হচ্ছে আমাদের ট্রান্সফরমার রেটিং এর জন্য। আচ্ছা, এখন যেটা হচ্ছে আমার রিয়েল লোডটা আসছে, রিয়েল পাওয়ারটা আসছে। এখন আমার একটা প্রশ্ন হচ্ছে যে আমাদের একটা বিল্ডিং এ সব সময় কি সব কয়টা লোড চালু থাকেন? উত্তর হচ্ছে থাকে না। এর মধ্যে আমাদের কি নর্মাল এক্সাম্পলটা কি, আমাদের ইউনিভার্সিটিতে 24 ঘন্টা ক্লাস চলে না। আবার যখন ক্লাস চলে, সবসময় প্রত্যেকটা বিল্ডিং এ ক্লাস চলে না, প্রত্যেকটা ল্যাবে ক্লাস চলে না। আমাদের বাসা বাড়িতে শীতকালে হচ্ছে ফ্যান চলবে না, এসি চলবে না, দিনে 24 ঘন্টা এসি চলে না। তার মানে হচ্ছে সব সময় এই যে 223.25 আসলো, এই 223.25 কিলোওয়াট সব সময় আমি কনজিউম করব না, আমার অ্যাপার্টমেন্ট এটা সব সময় কনজিউম করতে পারবে না।
এর থেকে কম একটা অ্যামাউন্ট। আচ্ছা, এর থেকে কত কম অ্যামাউন্ট হইতে পারে সেটা তো অবশ্যই আমাদের একটা কোনো ক্যালকুলেশন নাই, কারণ আমি জানি না কোন বাসায় কখন ফ্যান চলবে, কোন বাসায় কখন এসি চালাবে বা অফ করবে, সেটা তাদের স্বাধীনতা। তো এটার জন্য একটা স্ট্যান্ডার্ড ধরে নেওয়া হয় যে টোটাল লোডের কত পার্সেন্ট এট এ টাইম অ্যাক্টিভ থাকতে পারে। তো ওইটা হচ্ছে কত, ওইটা বলা হয় হচ্ছে 70%। অর্থাৎ টোটাল ক্যালকুলেটেড লোডের ম্যাক্সিমাম ক্যালকুলেটেড লোডকে যদি লোডের যে 70% থাকে, এই 70% যেটা আসে ওইটা হচ্ছে একটা সময়ে একটা বিল্ডিং এর সর্বোচ্চ ব্যবহার হতে পারে। ঠিক আছে। আচ্ছা, এই 70% কোত্থেকে আসে, সেটা আসে হচ্ছে বিএনবিসি নামে একটা স্ট্যান্ডার্ড আছে, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড নামে। সো ওরা এই স্ট্যান্ডার্ডটা সেট করে দিছে রাজুক থেকে, যে একটা সময় এই লোড ক্যালকুলেশন করে তার সর্বোচ্চ 70% পর্যন্ত অ্যাক্টিভ থাকতে পারে। আচ্ছা, 70% করে আমি কত পাইলাম, 156.275 কিলোওয়াট। তার মানে যে কোনো টাইমে আমার বিল্ডিং এ 156.275 কিলোওয়াটের বেশি পাওয়ার লাগবে না। আচ্ছা, এতটুকু আসলো। এখন যেটা হচ্ছে আমার ট্রান্সফরমার ক্যালকুলেশন, আমরা যদি মেশিন কোর্সের পড়াটা মনে থাকে তাহলে হচ্ছে যে আমাদের ট্রান্সফরমার ক্যালকুলেশনটা আমরা করি হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ারে। ট্রান্সফরমারের রেটিং গুলো আমরা হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ারে করি, রিয়েল পাওয়ারে না। এখন এই রিয়েল পাওয়ারে কেন করি না সেটা এই কোর্স রিলেটেড পড়া না। যদি ইন শর্ট একটু বলে নেই, ইন শর্ট হচ্ছে কি, যে আমাদের বাসায় যে লোড গুলো থাকে প্রত্যেকটা তো রেজিস্টিভ লোড না, আবার হচ্ছে ইন্ডাকটিভ লোডও থাকে, ক্যাপাসিটিভ লোডও থাকে, প্রত্যেকের পাওয়ার ফ্যাক্টর আলাদা আলাদা। তো আমাদের যখন ইলেকট্রিসিটি থেকে যে মানে ট্রান্সফরমার যখন আমরা ইউজ করতেছি, ওই ট্রান্সফরমার দিয়ে যে আমরা ভোল্টেজ আপ ডাউন করি, ট্রান্সফরমারের কাছে তো এটা আর বোঝানোর কোনো উপায় নাই যে এখন আমি রেজিস্টিভ লোড ব্যবহার করব, এখন ক্যাপাসিটিভ লোড ব্যবহার করব, এখন ইন্ডাকটিভ লোড ব্যবহার করব। সো অ্যাজ আ রেজাল্ট হচ্ছে কি, যে আমরা এটাকে অ্যাপারেন্ট পাওয়ারে নিয়ে নিই। কারণ অ্যাপারেন্ট পাওয়ার কোন জিনিসটা, অ্যাপারেন্ট পাওয়ারটা হচ্ছে এই যে ভেক্টর সামেশন অফ রিয়েল পাওয়ার এন্ড কি বলে রিঅ্যাক্টিভ পাওয়ার। তার মানে অ্যাপারেন্ট পাওয়ারের ভিতরে রিয়েল পাওয়ারের ক্যালকুলেশনটাও থাকলো, রিঅ্যাক্টিভ পাওয়ারের ক্যালকুলেশন থাকলো, সেজন্য হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ারে এই রেটিংটা নিয়ে যাওয়া হয়। আচ্ছা, আমরা রিয়েল পাওয়ারের ফর্মুলাটা জানি কি, P = VI cos θ। সো এর মধ্যে cos θ কি জিনিস, cos θ টা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর। আমাদের ইউজুয়ালি পাওয়ার ফ্যাক্টর সব থেকে আইডিয়াল হয় হচ্ছে 1 হলে, কিন্তু আমরা হচ্ছে ইন রিয়েল কেস আমরা সেটাকে প্র্যাকটিক্যালি কখনো কি বলে 1 পাই না, সেটাকে পাই হচ্ছে 0.8। আচ্ছা, তো এখানে cos থিটার ভ্যালুটা 0.8, এটা একটু ক্যালকুলেশন মাথায় রাখতে হবে। আর হচ্ছে আমাদের যে অ্যাপারেন্ট পাওয়ারের ফর্মুলাটা হচ্ছে S = VI। তো আমরা এখানে P = VI cos θ থেকে কি লেখা যায়, VI = S লেখা যায়। তো S ইনটু হচ্ছে cos θ। তো এখান থেকে আমরা S নির্ণয় করতে পারি খুব সহজেই, P / cos θ। অথবা ইউজুয়ালি যেটা করব, P / 0.8, কারণ cos θ মানেই হচ্ছে আমার পাওয়ার ফ্যাক্টর। সেই কারণে হচ্ছে আমার যে রিয়েল পাওয়ার আছে, রিয়েল পাওয়ার যে ক্যালকুলেশন করলাম, এই যে টোটালটা, সেই টোটালটার 70% নিব, সেই 70% কে 0.8 দিয়ে ভাগ করব। তাহলে যেটা আসবে সেটা হচ্ছে আমার অ্যাপারেন্ট পাওয়ার কিলো ভোল্ট অ্যাম্পিয়ার রেটিং এ, কারণ অলরেডি আমি কিলো রাখছিলাম সেজন্য কিলো ভোল্ট অ্যাম্পিয়ার। আচ্ছা, এখানে আসলো কত, 195.34। ওইটাকে একটা গ্রাউন্ড ভ্যালুতে নিয়ে নিতে হবে পরের কোনো একটা রেটিং এ। তো এখান থেকে আসলো 200 কিলো ভোল্ট অ্যাম্পিয়ার রেটিং। তো প্রশ্ন এইভাবে সবকিছু বলে দিয়ে বলতে পারে যে ট্রান্সফরমারের রেটিং কত হবে। সো ট্রান্সফরমারের রেটিংটা এইভাবে বের করতে হবে। এইখানে হচ্ছে আমরা সবকিছু ওই যে যোগ আর গুণ করে করে সব কয়টা নিয়ে আসলাম, সব কয়টা এখানে ক্যালকুলেশন করে টোটাল পাওয়ার আসলো, তার সাথে সেটার 70% করলাম, রিয়েল পাওয়ার আসলো, এটার পরে পাওয়ার ফ্যাক্টর দিয়ে ভাগ করলাম, পাওয়ার ফ্যাক্টর 0.8 ধরে সেটা ভাগ করে আমি হচ্ছে এখানে ট্রান্সফরমার রেটিং বের করলাম। আচ্ছা, এতটুকু পর্যন্ত আসলো। এখন পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট, PFI মানে হচ্ছে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট প্ল্যান। এখন পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট জিনিসটা কি লাগে, অনেক সময় যখন এই যে আমরা সাপ্লাই দেয়া হচ্ছে লোডে, এরপরে হচ্ছে কি পাওয়ার ফ্যাক্টরটা অনেক সময় কমে যেতে পারে। আর পাওয়ার ফ্যাক্টর কমে যাওয়া মানে হচ্ছে সেটা আমার জন্য এক রকমের লস হয়। সো ওই পাওয়ার ফ্যাক্টরটা আমার এই যে এই পজিশনে যখন আসছে, এইখান থেকে আমার পাওয়ার ফ্যাক্টরটা বাড়ানোর প্রয়োজন হতে পারে। তো যখন পাওয়ার ফ্যাক্টরটা বাড়ানো লাগবে যাতে করে আমার লসটা কম হয়, সো পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট কত পার্সেন্ট ইমপ্রুভ করব পাওয়ার ফ্যাক্টরে, বা পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট প্ল্যান ঠিক কত পার্সেন্ট, মানে আমার এইখানে যে পাওয়ারটা আমি ট্রান্সফরমার থেকে আসবে 200 কিলোভোল্ট অ্যাম্পিয়ার, 200 কিলোভোল্ট অ্যাম্পিয়ার। সো এইটার কত পার্সেন্টের জন্য আমার পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট করতে হবে, সেটার একটা স্ট্যান্ডার্ড ধরে নেওয়া হয় 60%-এর জন্য। সুতরাং ওইটাকে যদি আমি 60% দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে হচ্ছে আমার এই যে 120 কিলোভোল্ট অ্যাম্পিয়ার পাওয়ার ফ্যাক্টর প্ল্যান্ট আমার লাগবে।
একটা প্যানেল লাগবে, অর্থাৎ আমার যে এরকম একটা জিনিস থাকবে যেটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর বাড়াবে, সেটার অ্যাবিলিটি কত থাকবে, এইটার 60%। তাহলে আমার এই পুরো জায়গার ভিতরে কিছু জিনিস মুখস্থ করতে হচ্ছে, তার মধ্যে একটা হচ্ছে এই 70%, এটা ভুল করা যাবে না। আর এইখানে 0.8 দিয়ে ভাগ করা, এটা ভুল করা যাবে না। আরেকটা হচ্ছে এইখানে 60%, এই তিনটা জায়গা আমার ভুল করা যাবে না। এই তিনটা জায়গায় হচ্ছে এই জায়গায় মেইন জিনিস। তো পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট প্ল্যান, এইটাও যদি ক্যালকুলেশনে আসতে পারে প্রশ্নে যে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট প্ল্যান কত পাওয়ারের লাগবে, সেটা হচ্ছে এই যে রিয়েল পাওয়ার আনলাম, রিয়েল পাওয়ার থেকে হচ্ছে 70% দিলাম, 70% রিয়েল পাওয়ার, তারপরে সেটাকে 0.8 বা পাওয়ার ফ্যাক্টর দিয়ে ভাগ করে রেপারেন্ট পাওয়ারে নিয়ে গেলাম, সেইটার 60% হচ্ছে পাওয়ার ফ্যাক্টরের অ্যাবিলিটি হবে। আচ্ছা, এটা গেল। এখন যেটা হচ্ছে আমার একটা জেনারেটর লাগবে। আচ্ছা। জেনারেটর ওইটা উপরে দেখ, উপরে 120 এর পর আবার 120 লিখছে, এটা দিয়ে কি কিছু বোঝায় যে 120 বা 120 এর উপরে গেলেই পাওয়ার ফ্যাক্টর প্ল্যান লাগবে এরকম? না, এটা হচ্ছে কি, এই যে যখন এই যে গ্রেটার অর ইকুয়াল টু, তার মানে আমার পাওয়ার ফ্যাক্টর প্ল্যান প্যানেল যেটা হবে সেটা হচ্ছে যে 120 কিলোভোল্ট মিনিমাম লাগবে। 120 কিলোভোল্ট অ্যাম্পিয়ার রেটিং, অ্যাম্পিয়ার কি বলে এটাকে, রিঅ্যাক্টিভ নাকি কি একটা, সো এটা আমার মিনিমাম লাগবে। ভোল্ট অ্যাম্পিয়ার না, কিলোভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ, এরকম কিলোভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্ট্যান্স বা রিঅ্যাক্টিভ, এরকম একটা রেটিং। সো এইটা হচ্ছে মানে 120 বা তার বেশি, কারণ আইডিয়াল মিনিমাম আমার লাগবে 60%, তাহলে আমার 60%টা মিনিমাম, তাহলে তার থেকে বেশি যাওয়া যেতে পারে। এখন এইটা থেকে কোনো কোশ্চেন হয়তো আসবে না। আচ্ছা, 120 হইল মানে 120 এর যদি নিচে নেমে যায় তাহলে আমার পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করা লাগবে এরকম? হ্যাঁ, ওইটা অটোমেটিক্যালি পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট একটা প্ল্যান থাকবে, ও হচ্ছে আমার পাওয়ার ফ্যাক্টরটা বাড়াই দিবে যখন পাওয়ার এইটা মানে বোঝাইতেছে যে তুই ইমপ্রুভমেন্ট নিজে করতেছিস না, তুই একটা প্ল্যান্ট করে রাখতেছিস যে 120 এর ওই প্ল্যান্টটার ক্যাপাসিটি সর্বনিম্ন হইতে হবে 120 কিলো ভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ, এটা সর্বনিম্ন মানে হইতেই হবে। হ্যাঁ, সর্বনিম্ন এটা এটা অথবা হইতে তার হবে। বেশি হইতে হবে, এর নিচে হলে এইটা সেটা কোথা পাওয়ার ফ্যাক্টর থেকে- ইমপ্রুভ করতে পারবে না তোর ক্যাপাসিটি অনুসারে, তোর ক্যাপাসিটি লোড অনুসারে। হ্যাঁ, এখন এটা আসলে কেমনে আসলো সেটা ওই যে ক্যালকুলেশন করছিলাম যে আমার কত রিঅ্যাক্টিভ পাওয়ার লাগতেছে, ওইটার 60% করে যেটা আসবে সেটা হচ্ছে আমার পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট প্ল্যান্টের আমার পাওয়ার থাকবে আর কি। ওকে, এতটুকু আসলো, এই পর্যন্ত গেল। আর আরেকটা যেটা আছে ইমার্জেন্সি পাওয়ার। আচ্ছা, ইমার্জেন্সি পাওয়ারটা আসে কোত্থেকে? মানে আমাদের যে ইমার্জেন্সি লোড গুলো থাকে সেগুলো তো নর্মালিও জ্বলে, কারেন্ট থাকলেও জ্বলে, আবার কারেন্ট না থাকলেও আমরা ব্যবহার করতে পারি। যখন কারেন্ট থাকে না তখন আসে কোত্থেকে? জেনারেটর থেকে। তো ওই যে জেনারেটরটা, এটার নাম দেওয়া হয় স্ট্যান্ড বাই জেনারেটর। এটাকে বেসিক্যালি ডিজেল দিয়ে চালানো হয়, এটা বেশিরভাগ বড় বড় বিল্ডিং গুলোতে আছে। তো এই জেনারেটর গুলোতে আসলে কি হয়, জেনারেটর কাদেরকে পাওয়ার দিচ্ছে? অনলি দ্য ইমার্জেন্সি লোড গুলো থেকে না। জেনারেটর কি এসে আমার বাসার অন্য যে সবগুলো আছে সেগুলোকে যদি দিচ্ছে পাওয়ার? নরমালি সবগুলোকে দিচ্ছে না। কোথায় কোথায় দিবে? জেনারেটর থেকে পাওয়ার যাচ্ছে হচ্ছে, মানে এটা আমার কমন সেন্স যা বলে সেটাই। তার মধ্যে হচ্ছে এই যে গ্রাউন্ড ফ্লোর, স্টেয়ার, রুফ, এইখানে যায় জেনারেটর থেকে লিফটে যায়, জেনারেটর থেকে ওয়াটার পাম্পে যায়। আর একটা হচ্ছে আমাদের ওই যে 10টা অ্যাপার্টমেন্টের জন্য যে ক্যালকুলেশন করে রাখছিলাম, এইগুলোর ক্যালকুলেশন কিন্তু আমরা ইতিমধ্যে করে আসছি। এই যে ওয়াটার পাম্পে আমি কানেকশন দিলাম, লিফটে কানেকশন দিলাম, তারপরে হচ্ছে ওই যে গ্রাউন্ড ফ্লোর, স্টেয়ার আর রুফে একটা ক্যালকুলেশন করছিলাম না ফার্স্টে, এই যে 8.5 কিলোওয়াট আসছিল। ওই যে 8.5 কিলোওয়াটের যে ক্যালকুলেশনটা ছিল ওইটা এখানে আসছে। ওই যে পুরো 8.5 যত লাইট ফ্যান ছিল সব কয়টাতে আমি জেনারেটরে কানেকশন দিছি, তারপরে লিফটে কানেকশন দিছি, ওয়াটার পাম্পে কানেকশন দিছি, তারপরে যেটা হচ্ছে ওই যে 10টা অ্যাপার্টমেন্টে টোটাল কত ইমার্জেন্সি পাওয়ার সেটাও ক্যালকুলেশন করা হয়েছে। টোটাল কত রিয়েল পাওয়ার সাপ্লাই করতে হবে জেনারেটরকে? 27.250। আচ্ছা, এই জায়গায়ও আমাদের আমরা ইউজুয়ালি যেটা হচ্ছে মেশিন কোর্সে পড়ে আসছিলাম যে এই ক্যালকুলেশন গুলো সবসময় অ্যাপারেন্ট পাওয়ারে করতে হয়, রিয়েল পাওয়ার বা রিয়েক্টিভ পাওয়ারে না। তার কারণ হচ্ছে জেনারেটর আর ট্রান্সফরমার এদের মধ্যে এই ইন্টেলিজেন্সটা নাই যে আমি কখন কোন লোডকে পাওয়ার সাপ্লাই করতেছি, সেটা কি রেজিস্টিভ নাকি ক্যাপাসিটিভ নাকি ইন্ডাকটিভ। দ্যাটস ওয়াই অ্যাপারেন্টকে নেওয়া হয়, কারণ অ্যাপারেন্টের ভিতরে রিয়েল পাওয়ারটাও থাকে, রিয়েক্টিভ পাওয়ারটাও থাকে। সো এইখানে ওই যে রিয়েল পাওয়ারের যে ফর্মুলাটা দেখছিলাম আগেরবার সেটা, তো এই যে ভিআই সমান সমান এস লেখা যায়, তারপরে লেখা যায় হচ্ছে কস থিটা। সো এখান থেকে আমরা কি লিখতে পারি? অ্যাপারেন্ট পাওয়ারটা বের করা, পি ডিভাইডেড বাই কস থিটা। হ্যাঁ,
তো এই যে পি ডিভাইডেড বাই কস থেটার ভ্যালুটা হচ্ছে সবসময় 0.8 ধরে ক্যালকুলেশন করব। ওই যে রিয়েল পাওয়ার সেটাকে 0.8 দিয়ে ভাগ করা হচ্ছে, সেখান থেকে এই যে একটা কিলোভোল্ট অ্যাম্পিয়ার রেটিং আসছে সেটাকে একটা গ্রাউন্ড করে নেওয়া হয়েছে 35 কিলোভোল্ট অ্যাম্পিয়ার রেটিং এর জেনারেটর। সো জেনারেটর আর ট্রান্সফরমারের ক্যালকুলেশনটা বোঝা গেল? হ্যালো? বুঝছি। তো এই জেনারেটরের মধ্যে কিন্তু শুধুমাত্র ইমার্জেন্সি আসবে, আর ট্রান্সফরমারের ভিতরে কিন্তু ইমার্জেন্সি প্লাস নরমাল সব আসবে। ওকে, তাহলে এই স্লাইডটা শেষ, এইখান থেকে 10 মার্ক আসবে। এটা ছিল হলো 6 নাম্বার। সাথে কি আছে? আচ্ছা, সাথে হচ্ছে সাবস্টেশনের ভিতরে এখানে আসলে কি পড়া আছে বলতে, এখানে কিছু ফুল ফর্ম গুলো আদৌ দিবে কিনা জানি না। এরা হচ্ছে আমাদের পাওয়ার সাপ্লাই করে, এই যে বিপিডিবি, বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড, আরইবি, তারপর ডেসার, ডেসকো, ডিপিডিসি, এগুলো। সো এইখানে যেটা হচ্ছে ওই যে 11 কিলোভোল্ট আসে, সেটা তো আমরা বুঝলামই। এখন এই প্যারাটা হয়তো বা লাগতে পারে, এই প্যারা থেকে বেসিক্যালি ছোট কোয়েশ্চেন আসতে পারে যে কখন একটা বিল্ডিং এ 415 ভোল্ট সাপ্লাই না করে 11 কিলোভোল্ট সাপ্লাই করা হয়। কখন করা হয় সেটা হচ্ছে যখন ওই যে রিয়েল পাওয়ারের ক্যালকুলেশনটা আমরা করলাম, রিয়েল পাওয়ারের ক্যালকুলেশনটা যখনই 50 কিলো ওয়াট এক্সিড করে যাবে, তখনই হচ্ছে সেখানে আমরা 11 কিলোভোল্টের সাপ্লাই দিয়ে দিব। 11 কিলোভোল্ট আর হাই ক্যাপাসিটি ভোল্টেজ কনজিউমার, ঠিক আছে? তো এদের আবার নিজস্ব সাবস্টেশন থাকতে হবে এবং সাবস্টেশনে জিনিসপাতিগুলো নিজে কিনে নিতে হয়। আর আরেকটা ক্যালকুলেশন এই যে এই প্যারাতে আছে, সেটা হচ্ছে যাদের ডিমান্ডটা, পাওয়ারের ডিমান্ডটা 5 মেগাওয়াট বা এর বেশি, তারা কত ভোল্ট সাপ্লাই নেয়? তারা 11 কিলোভোল্ট না, তারা নেয় হচ্ছে 33 কিলোভোল্ট সাপ্লাই। তারা 33 কিলোভোল্ট সাপ্লাই পায় এবং হচ্ছে এই যে 5 মেগাওয়াটস বেশি হলে 33 কিলোভোল্টের লাইন পায়। সাবস্টেশন ডিজাইন করতে হয় কত? 33 কিলোভোল্ট থেকে 33/11 কিলোভোল্টের, 33/11 33 কিলোভোল্ট লাইন তাকে সাপ্লাই দেওয়া হয়। আবার বলি, আমাদের যেটা হচ্ছে সাপ্লাইটা আসে সেটা হচ্ছে কিসের উপর ডিপেন্ড করে, আমরা কতটুকু পাওয়ার ডিমান্ড। আমাদের পাওয়ার ডিমান্ড যদি হয় 50 কিলোওয়াট এর নিচে, তাহলে আমাদের সাপ্লাই দিবে কোনটা থেকে? এই যে ইলেকট্রিক পোল বা কারেন্টের খাম্বা থেকে 415 ভোল্টের সাপ্লাই আসবে, 3 ফেজ সাপ্লাই। আরেকটা যেটা হচ্ছে যদি আমাদের ডিমান্ডটা এর থেকেও বেশি হয়, তাহলে আমাদের কাছে সাপ্লাই আসবে হচ্ছে 11 কিলোভোল্টের লাইন থেকে। সেটা আসে হচ্ছে ওই যে আন্ডারগ্রাউন্ড করে একটা লাইন আসবে, সেই লাইনটা থেকে আমার নিজস্ব সাবস্টেশন ডিজাইন করে নিতে হবে। আর আরেকটা সাবস্টেশনটা কতটুকু হবে সেটা হচ্ছে এই যে 11 কিলোভোল্ট বাই 0.415 কিলোভোল্ট। তার মানে হচ্ছে 11 থেকে সেটাকে আমার নিজের নামায় নিয়ে আসতে হবে, ওরা নামায় দিবে না, ঠিক আছে? স্টেপ ডাউন আমাকে করে নিতে হবে, 415তে নামিয়ে ব্যবহার করতে হবে। আর যদি আমার ডিমান্ডটা 5 মেগাওয়াটেরও বেশি হয়ে যায়, তাহলে হচ্ছে সেখানে আমাকে 33 কিলোভোল্ট দিবে, তখন আমার ইউজ করতে হবে 33 থেকে 11তে নামায় নিয়ে আসতে হবে আর কি। এখন এই 5 মেগাওয়াট, আচ্ছা, একটা 33 থেকে আমি যখন 11 কিলোভোল্টে নামায় আনতেছি, আমি তো ফ্ল্যাটে আর 11 কিলোভোল্ট মানে ইউজ করি না, তো তখন কি আবার ওই 11 কিলোভোল্টটা ওই 415 ভোল্টে নিয়ে ফ্ল্যাটে ইউজ করতে হবে? আচ্ছা, এটা আমি বলতেছি, এটা হচ্ছে কি ইউজুয়ালি এই 5 মেগাওয়াটটা কোনো অ্যাপার্টমেন্ট বা শপিং মলে হয় না। এরা কারা হয়? এরা হচ্ছে এক্সট্রা হাই ভোল্টেজ কনজিউমার। এক্সট্রা হাই ভোল্টেজ কনজিউমার কারা? ডেসা, ডেসকো, আরইবি। অর্থাৎ আমরা আমাদের বাসায় যাদের থেকে কানেকশনটা নেই না, ওরা হচ্ছে এই 5 মেগাওয়াটের কি বলে এদের ডিমান্ড আছে, ওরা হচ্ছে সেই সময় ওরা ওইটা পায়। কারণ ওরা তখন হচ্ছে হয় 33 থেকে পায়, না হয় হচ্ছে এই 132 কিলোভোল্ট লাইন থেকে পায়। তারপরে হচ্ছে ওরা 11 কিলোভোল্টে নিয়ে আসে। ওই 11 কিলোভোল্ট হচ্ছে ওই যে আমাদের যেগুলো হচ্ছে বড় বড় অ্যাপার্টমেন্ট, শপিং মল, তারপর ইউনিভার্সিটি, সেখানে দেয়। মানে ওরা একবার স্টেপ ডাউন করে পাঠাচ্ছে, সেইখান থেকে আমার প্রয়োজন মতো আমি নামাই নিব। বাট আমাদের বাসা বাড়ি কোনো সময় 5 মেগাওয়াট আসে না, সেটা হচ্ছে ওই যে বড় বড় ইন্ডাস্ট্রি, তারপর হচ্ছে আমাদের যারা সাপ্লাই দিচ্ছে। আচ্ছা, এইটার মধ্যে কিছু জিনিস আছে, সেটা হচ্ছে বা শর্ট কোয়েশ্চেন টাইপে আসতে পারে। সাবস্টেশনের ইকুইপমেন্ট, এখন সব থেকে বেশি ব্যবহার হয় সাবস্টেশন, যেটা হচ্ছে 11/415, 11,000 থেকে 415, যেটা আমাদের বাসা বাড়িতে ব্যবহার হয়। সো এখানে কি কি থাকে একবার একটু রিডিং দিলেই হবে। আরেকটা যেটা লাগবে সেটা হচ্ছে এইখান থেকে এই পয়েন্টটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই যে শর্ট মানে ফুল ফর্ম যেগুলো আসে। তো এখানে কি কি থাকে? লাইটনিং অ্যারেস্টর থাকে, আর্থিং থাকে, ড্রপ আউট ফিউজ থাকে, আইসোলেটর, লোড সুইচ ব্রেক। আর এইগুলা যেমন এমওসিবি ফুল ফর্ম কি? মিনিমাম অয়েল সার্কিট ব্রেকার। এসিবি ফুল ফর্ম কি? এয়ার সার্কিট ব্রেকার, গ্যাস সার্কিট ব্রেকার। এই তিনটা আছে।
আরেকটা মনে হয় হচ্ছে মোল্ডেড কেস সার্কিট ব্রেকার, এরকম কিছু একটা ছিল, MCCB, মোল্ডেড কেস সার্কিট ব্রেকার। সো এই কয়টার ফুল ফর্ম আসতে পারে। সো তারপরে যেটা হচ্ছে 11 কিলো ভোল্টের কেবল থাকে, তারপরে হাই ভোল্টেজের একটা সাইড থাকবে, লো ভোল্টেজের সাইড আছে, তারপরে লো টেনশন সুইচ গিয়ার আউটগোয়িং সার্কিট ব্রেকার, এগুলো ট্রান্সফরমারটা মেইন থাকে, পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট প্ল্যান থাকে। সো এইগুলো হচ্ছে আমাদের মুখস্থ করার দরকার নেই, জাস্ট এতটুকু মনে হয় আমার কাছে যতদূর ফিল হয়েছে এই ফুল ফর্ম গুলো আসতে পারে আর কি। এখন এর নিচে যেটা হচ্ছে এই বক্সগুলো আসলে আমাদের লাগবে না, এই বক্সটা আমাদের লাগে না। এটা হচ্ছে কিসের জিনিস আমি জাস্ট একটু বলে রাখি, সেটা হচ্ছে যে আমার ট্রান্সফরমারের রেটিং অনুযায়ী ট্রান্সফরমারটা যে রুমে রাখতে হবে ওই রুমের সাইজ কত, এটা আমাদের দরকার নাই। বাট এটা কার থেকে আসছে, এটা আসছে হচ্ছে BNBC, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড। আচ্ছা গেল। তারপরে আসে হচ্ছে আমার স্ট্যান্ড বাই জেনারেটরটা হচ্ছে আমাদের কোন সময় লাগে সেটা তো অলরেডি আমরা জানি। সো জেনারেটরে আমরা কি কি কানেক্ট করি তার ভিতরে এই যে যেরকম হচ্ছে এসেনশিয়াল লাইট লোড, লিফট, ফায়ার পাম্প, ওয়াটার পাম্প, সিকিউরিটি সিস্টেম, এসেনশিয়াল এয়ার কন্ডিশনার, এইগুলো। সো এর ভিতর এইগুলো হচ্ছে ডিজেল অপারেটেড হয় ইন মোস্ট অফ দ্য কেস, এরকমই। সো এরপরে এইটাও হচ্ছে সিমিলার, মানে জেনারেটরের পাওয়ার বুঝে তারপরে হচ্ছে আমার করা যে রুমের সাইজ কত হবে। আচ্ছা এটা গেল। এখন যেটা হচ্ছে একটা ছবি বোঝা দরকার, সাবস্টেশনের ডিজাইন বোঝা দরকার। আচ্ছা এই ছবিটা দেখা যায়? হ্যাঁ দেখা যায়। দেখা যায়। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের একটা সাবস্টেশনটা কত 11 কিলো ভোল্ট, 11 কিলো ভোল্টকে নামায় আনবো হচ্ছে 415 ভোল্ট, মানে একদম বেসিক একটা সাবস্টেশন আর কি। সো এই বেসিক সাবস্টেশনটা আমরা এখন একটু দেখবো যে এখানে কি কি থাকে। সো এখান থেকে ওই যে ফার্স্ট এক্সামে যেগুলো আসছিল সেই টাইপের আসতে পারে, ছোট একটা জিনিস দিয়ে একটা পোর্শন দিয়ে বলতে পারে যে তোমরা এটা এক্সপ্লেইন করো। আচ্ছা সো আমরা একদম নিচে থেকে শুরু করি, সেটা হচ্ছে 11 কিলো ভোল্ট লাইন আসতেছে ডেসা বা ডেসকো থেকে, ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই অথরিটি অথবা ডেসকো থেকে আসে। আচ্ছা সো এখন আমাদের প্রথমে আমরা কি দেখতে পাচ্ছি, এই যে এই জায়গাটাতে আমরা যেটা দেখতে পাচ্ছি একটা হচ্ছে লাইটনিং অ্যারেস্টর আছে, এখানে একটা লাইটনিং অ্যারেস্টর দেখা যাচ্ছে তাই না? একদম নিচে এই যে এই পোরশনটাতে একটা লাইটনিং অ্যারেস্টর দেখা যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, এটা একটা পোল মাউন্টেড লাইটনিং অ্যারেস্টর। তারপরে যেটা হচ্ছে এই যে একটা ফিউজ থাকে, 11 কিলো ভোল্টের একটা ফিউজ থাকে। সো এরপরে আমার এই যে কেবলটা সামনের দিকে আসলো, সামনের দিকে আসতে আসতে কেবলটার মধ্যে এইখানে আমার একটা চেক মিটার আসলো, হ্যাঁ এখানে আমার একটা চেক মিটার আসলো, অর্থাৎ এখানে আমার কত পাওয়ার বিল্ডিং এ ঢুকতেছে সেখানে একটা চেক মিটার আসছে। সো লাইটনিং এইগুলো গেল। এখন এরপরেই হচ্ছে বেসিক্যালি আমার এই যে ট্রান্সফরমারটা চলে আসছে। প্রথমে আমার ট্রান্সফরমার থেকে ট্রান্সফার পাওয়ারটা আপ ডাউন করেই তো আমি বিল্ডিং এর ভিতরে নিব, আমি তো 11 কিলো ভোল্ট আর বিল্ডিং এর ভিতরে দিব না সরাসরি, আমার তো আগে নামাই নিতে হবে। সো এখন এইখানে কি আছে ইনফরমেশনটা ভালোভাবে বোঝা যাচ্ছে যে এই যে আমি ওই যে ডিজাইন করছিলাম মনে আছে যে ট্রান্সফরমারের রেটিং কত হবে 200 কিলো ভোল্ট অ্যাম্পিয়ার রেটিং এর, সেই 200 কিলো ভোল্ট অ্যাম্পিয়ার রেটিংটা এখানে দেখা যাচ্ছে ট্রান্সফরমারের রেটিং হিসেবে আমি লিখে রাখছি। সো এইটা আমার উপর ওই যে ক্যালকুলেশনের উপর ডিপেন্ড করে। তারপরে হচ্ছে এই যে ট্রান্সফরমারের স্টেপ আপ স্টেপ ডাউন কতটুকু করবে, 11,000 থেকে 415 তে নামাবে, কত হার্টজের, 50 হার্টজের। তারপরে এই যে DY11 এটা হচ্ছে ওই 3 ফেজের মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেলের ক্যালকুলেশন, এটা আমাদের আপাতত দরকার নাই। অয়েল টাইপ ট্রান্সফরমার এটাও দরকার নাই। সো এখন এইটা থেকে এই যে ডেল্টা ওয়াই, প্রাইমারি সাইডে ডেল্টা আর সেকেন্ডারি সাইডে ওয়াই কানেকশন দিলাম। সো এইখান থেকে হচ্ছে আমার একটা তার নিয়ে সরাসরি এই একটা বাস বারে আসলো, এখান থেকে আমার কি কি ইনফরমেশন লাগবে, বাস বারের ভিতরে আমার এই ফুল ফর্মটা লাগতে পারে যে 700 ATP এনি কপার বাস, তার মানে হচ্ছে 700 এম্পিয়ার 3 ফেজ নিউট্রাল আর্থিং কপার বাস। ওকে, সো ভুল না বলে থাকলে এইটাই, আমি এক্স্যাক্টলি এটার ফুল ফর্মটা এট দিস পয়েন্ট মনে আসতেছে না, তো যতদূর মনে পড়ে যে এম্পিয়ার 3 ফেজ নিউট্রাল আর্থিং কপার বাস এরকমই হইতে পারে, তো একটু রিচেক করে নেওয়াটা বেটার এটার ফুল ফর্মটা। আচ্ছা সো এইখান থেকে ওই যে তারটা আসতেছে এই যে এখান থেকে। সো এইখানে এই যে একটা ফিউজ আছে, তারপরে এই যে একটা সার্কিট ব্রেকার আছে, এর ভিতরে ওই যে MCCB ওয়ার্ডটা চলে আসছে, মোল্ডেড কেস সার্কিট ব্রেকার, এটাও এক রকমের সার্কিট ব্রেকার আর কি। তো মোল্ডেড কেস সার্কিট ব্রেকার, সো এইখানেও মোল্ডেড কেস সার্কিট ব্রেকার দেখলাম। তারপরে হচ্ছে এই যে এখানে 3টা লাইট আসছে, তার মানে হচ্ছে আমার এখানে এটা মোস্ট প্রবাবলি আমার যতদূর মনে পড়ে যে পাওয়ার আসতেছে কিনা 3 ফেজ পাওয়ার ইন্ডিকেটের জন্য এইটা আর এটা মনে হয় ব্যবহার করা হয়, যে 1 আছে বা অফ হয়ে গেলে আর এটা হলো ট্রিপ করলে এরকম। আচ্ছা এরপরে আমরা আরেকটা যেটা এই বাস বারের ভিতরে কে আসে, বাস বার থেকে প্রত্যেকটা বাসায় কারেন্টের লাইন চলে গেছে, আরেকটা লাইন আসতেছে এই যে এইখানে, এই লাইনটা কোত্থেকে আসলো, এই যে
এইটা আসতেছে হচ্ছে ওই যে আমরা এটা ক্যালকুলেশন করছিলাম না, পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট প্ল্যান্ট, এটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট প্ল্যান্টের। তো এইটা হচ্ছে আমার বেসিক্যালি ওই পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট প্ল্যানটা, অর্থাৎ এখানে হচ্ছে আমি পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করব যখন আমার দরকার হবে। এখন আমার পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের কত দরকার ছিল মনে আছে? 125 কিলোভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টেন্স, এটা মনে আছে? আচ্ছা, সেটা যদি মনে থাকে তাহলে এখন হচ্ছে আমি পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের জন্য বেশ কিছু ইকুইপমেন্ট ব্যবহার করা যায়। তার মধ্যে সবথেকে ফেমাস যেটা সেটা হচ্ছে ক্যাপাসিটর ব্যাংক, মানে নামটা জাস্ট বললাম, দরকার নাই এইগুলো দরকার নাই এতভাবে পড়ার। এর মধ্যে 125, দেখি এখানে 125 মিলে কিনা। দেখ, প্রথম যে ক্যাপাসিটর ব্যাংক সেটা হচ্ছে 50 প্লাস 25 কত হয়? 25 50, 50 হলো 100, 100 সাথে 12.5, এখান থেকে আসে 25, এখান থেকে আসে হচ্ছে 50, আর এখানে 50 মিললো 125, এখানে 125 দিল। এখন এটা কেন ভাগ করা হয়েছে সেটা আসলে আমি শিওর বলতে পারবো না কি কারণে এটা ভাগ করা হয়। এরকমও হইতে পারে যে কোনো সময় সব কয়টা ক্যাপাসিটর ব্যাংক একসাথে লাগে না, হয়তো যখন যেটা লাগবে তখন সেটা অ্যাক্টিভ হবে। আর এইখানে কিছু জিনিস আছে, এটা হচ্ছে সুইচ টাইপের, সুইচ বা সার্কিট ব্রেকার টাইপের কিছু এলিমেন্ট এখানে আছে আপাতত। সো এরপরে এই জায়গায় আরেকটা জিনিস আছে, এই জিনিসটা কি? এটা হচ্ছে কি বলে, পাওয়ার ফ্যাক্টর কারেকশন রিলে উইথ ডিজিটাল মিটার এন্ড অটো ম্যানুয়াল অপারেশন সুইচ। তার মানে এটা হইতে পারে যে পাওয়ার ফ্যাক্টর কারেকশনটা কন্ট্রোলার আর কি, যে একটা ডিজিটাল মিটারের মাধ্যমে পাওয়ার ফ্যাক্টরটা ক্যালকুলেশন করলো, আর ক্যালকুলেশন করে হয়তোবা এরকম করতে পারে যে যখন দরকার নাই তখন এটাকে অফ করে রাখলো, বা যখন দরকার হচ্ছে তখন এটাকে অন করলো, এই টাইপের একটা কন্ট্রোলার আর কি। ওটা কি ম্যানুয়ালি, আর এই সাইডে বাম সাইডে যেগুলো আছে সেগুলো হচ্ছে অটোমেটিক। তোর যখন যেই টাইপের মানে পাওয়ারের হ্যাঁ, জন্য পাওয়ারের জন্য যখন যেটা পাওয়ার দরকার হয় ফ্যাক্টরটা সেটা আসলো। ইমপ্রুভ করা দরকার তখন ওটা অটোমেটিক নিয়ে নেয়, আর তুই চাইলে ম্যানুয়ালি ওটা কন্ট্রোল করতে পারিস। হ্যাঁ, ম্যানুয়ালি কন্ট্রোল করলাম আর কি, এরকম আসলো। আচ্ছা, এখন যেটা হচ্ছে আমার এই যে বাসবার, এই যে বাসবারটা আসলো, এই বাসবারের ভিতরে কি হইলো, আমার এই যে ট্রান্সফরমার থেকে লাইন আসলো, পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট প্ল্যান্ট হয়ে আসলো, কারণ এখান থেকে যদি পাওয়ার ফ্যাক্টর কমে যায় তাহলে এখান থেকে আসতেছে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট হয়ে। তাহলে এখন আমার কি ক্যালকুলেশন? এখন হচ্ছে অলরেডি আমার ওই যে 11 কিলোভোল্টের ছিল সাপ্লাইটা, বা সেটা যদি পাওয়ার ফ্যাক্টর কমেও থাকে অলরেডি সেটাকে আমি 415-তে নামাই নিয়ে আসতে পারছি সাকসেসফুলি। এট দ্য সেম টাইম পাওয়ার ফ্যাক্টরটাকেও আমি ডেভেলপ করে নিতে পারছি, ইমপ্রুভ করে নিতে পারছি। তাহলে এখন পাওয়ার ইজ রেডি টু গো টু দ্য অ্যাপার্টমেন্টস। কিরে শেয়ার বন্ধ করলি কেন? দিচ্ছি। আচ্ছা, এখন কথা হইতেছে যে আগের বার তো আমাদের লো লোড বা হাই লোডের ক্ষেত্রে যে কোনো একটা নির্দিষ্ট রুম সিলেক্ট করে দিত, ওই রুমে আমরা হয়তো বা ওয়্যারিং করছি, কিন্তু এখান থেকে আমাদের কি সিলেক্ট করে দিবে বা আমাদের কি ডিজাইন দাঁড়া করতে হবে? ডিস্টার্ব নাকি? এটা তো মুখস্থ লেখা বেশি আর কি, মনে কর যে কোনো কিছু যে গেছে। আচ্ছা, স্ক্রিন শেয়ার গেছে। হ্যাঁ গেছে। হ্যাঁ, আচ্ছা, ওকে। আচ্ছা, এই জায়গায় যেটা হচ্ছে যে এখন পর্যন্ত তো মানে এইখানে জাস্ট একটু এক্সপ্লেন করার মতো কোশ্চেনই আসতে পারে। আগেরবার একটা ছোট জিনিস দিছিল, এইখানে তেমন একটা কিছু আমি যা বলতেছি এর বাইরে তো আসলে তেমন কিছু চোখে পড়তেছে না, দেখা যাক কি থাকে। আচ্ছা, তো এখন হচ্ছে আমার সাপ্লাই যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, তাই না? এখন তারপরেও এখানে একটা সার্কিট ব্রেকার ব্যবহার করা হয়েছে, এগুলোর ফুল ফর্ম মনে হয় যে মোল্ডেড কেট সার্কিট ব্রেকার এরকম। আচ্ছা, এখন যেটা হচ্ছে আমি প্রত্যেকটা বাসায় সাপ্লাই দিব, যেমন হচ্ছে এই যে বাসায় তো আর সরাসরি না, বা ডিস্ট্রিবিউশন বোর্ডে সাপ্লাই দিব, তাই তো? তো প্রত্যেকটা ডিস্ট্রিবিউশন বোর্ডে সাপ্লাই দিব। এই যে ফার্স্ট ফ্লোরের ডিস্ট্রিবিউশন বোর্ড, সেকেন্ড ফ্লোরের ডিস্ট্রিবিউশন বোর্ড, তারপরে হচ্ছে এই যে এখানে, তারপরে এই যে একটা, তো এখানে 6 ফ্লোর পর্যন্ত ডিস্ট্রিবিউশন বোর্ড। প্রত্যেকটা ডিস্ট্রিবিউশন বোর্ডে কোত্থেকে আসতেছে, এই যে ডিস্ট্রিবিউশন বোর্ডে আসার আগে একটা মিটার লাগানো হচ্ছে, কিলোওয়াট আওয়ার মিটার, ওই যে যেটাতে কারেন্ট বিল দেখা হয়, সাবমিটার বলি এটার আমরা। এই যে মিটার গুলো আছে, সো মিটার থেকে আমরা কি দিয়ে কানেকশন দিচ্ছি? C15 ওয়্যার দিয়ে কানেকশন দিচ্ছি। C15 দিয়ে কানেকশন দিয়ে দিলাম প্রত্যেকটা, মানে এই বাসবার থেকে পাওয়ার আসলো প্রত্যেকটা কিসে? ডিস্ট্রিবিউশন বোর্ডে পাওয়ার আসলো। এখন ডিস্ট্রিবিউশন বোর্ডে পাওয়ার আসছে, এখন ডিস্ট্রিবিউশন বোর্ডে কি শুধুমাত্র এই পাওয়ারটাই আসবে, নাকি ইমার্জেন্সি পাওয়ারও আসতে হবে? না, ইমার্জেন্সি পাওয়ারও তো আসতে হবে। এখন ইমার্জেন্সি পাওয়ার সেটা আসবে কোত্থেকে? সেটা তো আর এই ডেসা বা ডেস্কো থেকে আসবে না, সেটা আসবে হচ্ছে জেনারেটর থেকে।
তো এই ডিস্ট্রিবিউশন বোর্ডেরই আরেকটা লাইন আছে, এই যে এই পাশে আরেকটা লাইন আছে, সেই লাইনটা কই যাচ্ছে? সেই লাইনটা আসতেছে হচ্ছে এই যে সাব ডিস্ট্রিবিউশন বোর্ড অফ দ্য জেনারেটরের ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে আরেকটা লাইন আসছে, সেটারে দিলাম হচ্ছে C11। কেন C11? তার কারণ হচ্ছে ওইটা দিয়ে তো আর আমি গিজার এসি চালাবো না, জেনারেটরের লাইন দিয়ে তো আর আমি গিজার এসি চালাবো না, জেনারেটরের লাইন দিয়ে হচ্ছে আমি লো লোডের কিছু জিনিসপাতি চালাবো। দ্যাটস ওয়াই এখানে C11 আর ওখানে C15। সো এইটা থেকে ওই যে ফার্স্ট ফ্লোরে গেল একটা, তারপরে সেকেন্ড ফ্লোরে গেল, ফার্স্ট ফ্লোরে গেল, সেকেন্ড ফ্লোরে গেল, থার্ড ফ্লোরে গেল, এইভাবে ফোর্থ ফ্লোর, ফিফথ, এভাবে 6 নাম্বার পর্যন্ত প্রত্যেকটা ফ্লোরে আমার কয়টা লাইন গেল? একটা আসলো হচ্ছে এইখান থেকে ডিস্ট্রিবিউশন বোর্ডে, প্রত্যেকটা ডিস্ট্রিবিউশন বোর্ডে একটা আসতেছে এই যে মেইন পাওয়ার লাইনটা, আরেকটা আসতেছে হচ্ছে জেনারেটরের ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে, ঠিক আছে? সো এই দুইটা আসলো। এখন জেনারেটরের সাইডেও আমার কি ক্যালকুলেশন আছে সেটা একটু দেখি। সো এই যে জেনারেটরের সাইডটা, জেনারেটর কত রেটিং এ ছিল সেটা আমরা অলরেডি ক্যালকুলেশন করে আসছি, 35 কিলোভোল্ট অ্যাম্পিয়ার। সো জেনারেটর থেকে একটা জিনিস এই জায়গায় আসছে। এখন এই যে কি বলে এটা মেকানিজম, এটা হচ্ছে ওয়ান সর্ট অফ সুইচিং। এইখানে দুইটা তার আসছে, এই যে এই বক্সটার ভিতরে দুইটা তার আসছে, একটা তার আসতেছে জেনারেটর থেকে, আরেকটা তার আসতেছে কোথা থেকে? এই যে বাসবার থেকে, দেখা যাচ্ছে এই যে বাসবার থেকে একটা লাইন আসলো। তার মানে হচ্ছে এই সুইচের ভিতরে আমার কি বলে এই সুইচ থেকে পাওয়ারটা কোথায় যাচ্ছে দেখি। এই সুইচের ভিতরে কয়জন আসছে? আগের কোশ্চেনটা হচ্ছে এই সুইচের ভিতরে পাওয়ারটা আসছে দুইটা পাওয়ার, একটা আসছে হচ্ছে জেনারেটর থেকে, আরেকটা আসতেছে মেইন পাওয়ার, যেটা আমি ওই যে 415-তে নামাই নিয়ে এসেছি সেই বাসবার থেকে। এখন এই সুইচের মেইনলি কাজ কি? সুইচ ডিসাইড করে হচ্ছে হয় সার্কিটটা খোলা থাকবে, না হয় অফ থাকবে। এইখানে সুইচ ডিসাইড করতেছে যে এই যে বাসবার, এই বাসবারে পাওয়ারটা কে দিবে, পাওয়ারটা কি জেনারেটর দিবে নাকি মেইন পাওয়ার থেকে আসবে? তার মানে হচ্ছে কারেন্ট যখন থাকবে তখন হচ্ছে পাওয়ারটা এটা থেকে আসবে, কারেন্ট যখন থাকবে না তখন এটা থেকে আসবে, এরকম একটা বিষয়। বুঝি So, নাই, এই এই পার্টটা জায়গা বুঝি নাই। এইখানে হচ্ছে এটা একটা সুইচটা আসলে ডিসাইড করে হচ্ছে সুইচের ভিতর কে কে আসতেছে। এটা আসতেছে, সেটা হলো মেইন পাওয়ার থেকে আসতেছে, এই যে এই বাসবার থেকে। হ্যাঁ, এই বাসবার কোথা থেকে পাওয়ার পাইলো? ওই যে মেইন ডেসা বা ডেসকো লাইন থেকে। হ্যাঁ, আর আরেকটা কে আসলো? জেনারেটর। তো জেনারেটর কখন অ্যাক্টিভ হবে আর কখন ওইটা অ্যাক্টিভ হবে, কখন কে পাওয়ার সাপ্লাই করবে, সেটাই হচ্ছে ডিসাইড করতেছে এটা সুইচটা। এখন এরা পাওয়ার সাপ্লাই করবে কোথায় সেটা দেখলেই বোঝা যাবে। এই পাওয়ারটা কোথায় যাচ্ছে? এই যে একটা বাসবারে আসলো না, এই যে একটা বাসবারে চলে আসছে। এই বাসবারে যেটা বলতেছে, ওই যে বাসবারটা পুরো একটা বক্স আছে, এই বক্স থেকে পাওয়ারটা কোথায় কোথায় যাচ্ছে? যাচ্ছে হচ্ছে এই যে SB101, SB201, SB301, SB401, 501। আরেকটা মানে এটা হলো প্রত্যেকটা কি বলে সুইচ বোর্ড এরকম জায়গায় যাচ্ছে। আর কোথায় যাচ্ছে? এই যে একটা ওয়াটার পাম্প, পানির পাম্পে দিলাম। তারপরে হচ্ছে এই যে একটা লিফটের ডিস্ট্রিবিউশন বোর্ড, আর একটা এক্সট্রা ডিস্ট্রিবিউশন বোর্ড আছে 6 তলায়। তো এই জিনিসগুলো আমরা অলরেডি এক্সপ্লেন করে আসছি না, যে লিফটে আমি ইমার্জেন্সি পাওয়ার দিব, তারপরে হচ্ছে পানির পাম্পে ইমার্জেন্সি পাওয়ার দিব, তারপরে হচ্ছে প্রত্যেকটা অ্যাপার্টমেন্টে কোন কোন জায়গায় থাকবে সেইগুলো। সো এইখান থেকে হচ্ছে এই যে আমার মেইন প্রশ্নটা হচ্ছে এই যে লিফট কি শুধু জেনারেটর দিয়ে চলবে, বা পানির পাম্প শুধু জেনারেটরে চলে সারাদিন? উত্তর হচ্ছে না। যখন কারেন্ট থাকে তখন কারেন্টে চলবে, আর যখন হচ্ছে কারেন্ট থাকবে না তখন হচ্ছে আমার জেনারেটরে চলবে। সো যখন কারেন্ট থাকলো তখন এই সুইচ ডিসাইড করবে, এই যে বাসবারটা আছে এই বাসবারে ডিসাইড করতেছে কারেন্ট আছে মানে এইটা থেকে আসতেছে, মেইন পাওয়ার লাইন থেকে আসতেছে। আর যখন কারেন্ট নাই তখন এটারও অফ করে দিয়ে এইখান থেকে পাওয়ার দিবে ওই বাসবারে আর কি। সো এই জিনিসটা আসলো এই জায়গাটায়। সো এইখানে হচ্ছে এই যে পাওয়ার সাপ্লাই টাপ্লাই সবকিছু হয়েছে প্রত্যেকটা জায়গায়। আর এখানে হচ্ছে এই যে কিছু সার্কিট ব্রেকার আছে, MCCB, তারপরে হচ্ছে MCB, এরকম কিছু সার্কিট ব্রেকার আছে। তারপরে এই জায়গায় হচ্ছে এই যে এটার ফুল ফর্ম আসতে পারে, তারপরে এগুলোর ফুল ফর্ম জিজ্ঞেস করতে পারে, এইগুলো আর কি। সো এটাও একটা লো টেনশন সাইট। ওই যে তুর্য একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করছিল যে ইমার্জেন্সি লোডে কেন কি বলে ওটারে ট্রান্সফরমার লাগবে, বা ট্রান্সফরমার ক্যালকুলেশনের ভিতরে ইমার্জেন্সি কেন নেই? ইমার্জেন্সি নেই হচ্ছে বিকজ অফ এই যে এইটা। তার কারণ হচ্ছে এই জায়গাটাতেও ওই আমার কি বলে পাওয়ারটা কোত্থেকে আসলো, ওই যে বাসবার থেকে আসতেছে। সো বাসবার থেকেও আমার এইখানেও আমার পাওয়ারটা আসতেছে, ইমার্জেন্সি লোড গুলো তো পাওয়ারটা আসে। সুতরাং ওইটাকে তখন তো আমি আর 11 কিলোভোল্ট সরাসরি দিতে পারি না, তখন এখানেও আমার তো ওই স্টেপ ডাউন করে তারপরে ব্যবহার করতে হবে লিফট, পানির পাম্প, এইসব জায়গায়। সো এখানে আর তেমন কোনো কিছু নাই, জাস্ট হচ্ছে একটা বাসবার এটাই। আর এই যে জেনারেটর থেকে আরেকটা লাইন যাচ্ছে না এই বক্স থেকে আলাদাভাবে বের হয়ে,
এই যে একটা লাইন আসলো, এখানে একটা সার্কিট ব্রেকার ব্যবহার হয়ে এটা কিন্তু এদিকে চলে আসছে। এই লাইনটা জেনারেটর থেকে দুইটা লাইন, একটা হচ্ছে এদিক দিয়েছে, আর একটা হচ্ছে এই যে আলাদা হয়ে আসছে। এই আলাদা হয়ে কই গেল? আলাদা হয়ে ওই যে সাব ডিস্ট্রিবিউশন বোর্ড অফ দ্য জেনারেটর সেখানে গেছে। এইটা কোথায় গেছে? ওই যে C11 হয়ে প্রত্যেকটা বাসার ডিস্ট্রিবিউশন বোর্ডে গেছে। প্রত্যেকটা বাসার ডিস্ট্রিবিউশন বোর্ডে যখন যাচ্ছে, তার মানে হচ্ছে প্রত্যেকটা বাসার যে ডিস্ট্রিবিউশন বোর্ড, প্রত্যেকটা বাসার যে ইমার্জেন্সি লোড, সেটার সাথে আমার লিফটের পার্থক্য কি? ইমার্জেন্সি লোডে আমার বাসার যে ইমার্জেন্সি লোড আছে সেটা ইমার্জেন্সি টাইমে শুধুমাত্র জেনারেটর দিয়ে কানেক্টেড হচ্ছে, এই যে জেনারেটর দিয়ে কানেক্টেড হচ্ছে, আর অন্য সময় পাওয়ার সাপ্লাইটা সরাসরি এখান থেকে পেয়ে নিচ্ছে। সো এইখানেও সেম জিনিসটাই হচ্ছে। ওদের জন্য আমি একটা আলাদা সার্কিট, কি বলে এটারে, আলাদাভাবে একটা ডিস্ট্রিবিউশন বোর্ড জেনারেট করলাম বা ব্যবহার করতেছি। এইখান থেকেও পাওয়ার আসতেছে, আবার এইখান থেকেও পাওয়ার আসতেছে, এবং আলাদাভাবে আমি একটা সুইচ টাইপে, মানে সুইচের মতো একটা করে প্রসেস ব্যবহার করতেছি আর কি, মেকানিক্যাল প্রসেস। সো এই ছিল হলো এই চিত্রটা আর কি, পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের। তারপরে হচ্ছে এইখানে হচ্ছে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট প্ল্যান্ট। তারপরে হলো এই জায়গাটায় হচ্ছে আমার মেইন সাপ্লাই লাইন, এটা হচ্ছে আমার ট্রান্সফরমার। আর এই জায়গায় হলো আমার একটা বাস বার আছে, সেখান থেকে প্রত্যেকটা জায়গায় আমার মেইন পাওয়ার সাপ্লাই যাচ্ছে। তারপরে এখানে কিছু সার্কিট ব্রেকার আছে, এই যে একটা সার্কিট ব্রেকার, তারপরে এই যে প্রত্যেকটা জায়গায় একটা করে সার্কিট ব্রেকার আছে, এই জিনিসগুলো। এখানে একটা ফিউজ আছে, এখানে একটা সার্কিট ব্রেকার আছে। আর এই পাশে কি আছে? এই পাশে হচ্ছে এই যে জেনারেটরের একটা সাব ডিস্ট্রিবিউশন বোর্ড। তারপরে এই যে জেনারেটর থেকে পাওয়ার লাইনটা কেমনে যাচ্ছে সেই জিনিসটা। এখানে আলাদা বাসবার, সেই বাসবারটা কাদের জন্য? ওই যে যারা হচ্ছে আমার এসেনশিয়াল লোড সেইগুলোর জন্য, বা হচ্ছে এসেনশিয়াল লোড অথবা হচ্ছে কমন লোড। এসেনশিয়াল লোড আর এগুলো হচ্ছে বেসিক্যালি এই যে যেগুলো বলতেছি না, এই যে এই পার্টটা হচ্ছে আমার কমন সার্ভিসের পার্ট। এই পার্টটা হচ্ছে আমার কমন সার্ভিসের পার্ট। আর এই যে এই সাইডে যে পার্টটা ছিল, এই সাইডে এই যে যে জিনিসগুলো ছিল, এইগুলো হচ্ছে আমার প্রত্যেকটা অ্যাপার্টমেন্টের জিনিস, আলাদা আলাদা। আর এইগুলো হচ্ছে আমার কমন সার্ভিসের জিনিস। এই যে কমন সার্ভিসের ওই যে লিফটটা ছিল, তারপরে এই যে কমন সার্ভিসের মধ্যে আমার পানির পাম্পটা কমন সার্ভিস, তারপরে হচ্ছে এই যে গ্রাউন্ড ফ্লোরে যে লাইট ফ্যান গুলো ছিল, তারপরে সুইচ গুলো ছিল, সেইগুলোর জন্য এই যে সুইচ বোর্ডে কানেকশন যাচ্ছে, তারপরে হচ্ছে এই যে সিঁড়ির সুইচে কানেকশন যাচ্ছে, তারপরে এই যে 6 তলার সিঁড়ির সুইচে কানেকশন গেল। সো এই জিনিসটা বুঝে গেল যে এইটা কানেকশন দিচ্ছে আমাদের বাসায়, এইটা কানেকশন দিচ্ছে আমাদের বাসা বাড়িতে, আর এই পাশেরটা কানেকশন দিচ্ছে আমাদের কমন সার্ভিসে। তো এই চিত্র, এই কি বলে, এই ছবি নিয়ে কারো কোনো কনফিউশন কোনো পয়েন্টে? আচ্ছা, স্লাইডে যে স্ট্যান্ড বাই জেনারেটরটা ছিল ওইটা এখানে কোথায়? ওইটা জিনিসটা কি আসলে? এই যে ওইটাই এটা, ঠিক হ্যাঁ, আছে। জেনারেটর থেকে তো ওই যে আমার বাসার একটা কানেকশন গেল না, এই যে এইখান থেকে এই যে এই পথে হয়ে এই যে জেনারেটরের একটা সাব ডিস্ট্রিবিউশন বোর্ড হয়ে ইমার্জেন্সি লোড গুলোতে চলে গেল, ডিস্ট্রিবিউশন বোর্ড হয়ে তারপর ইমার্জেন্সি লোডে চলে যাবে। আরেকটা কই যাবে? জেনারেটর থেকে ওই যে আমার যে কমন সার্ভিস যেগুলো আমরা ওই যে ইমার্জেন্সির ভিতরে ঢুকাইছিলাম, সিঁড়ির লাইট, তারপরে হচ্ছে সিঁড়ির ফ্যান, গ্রাউন্ড ফ্লোরের ফ্যান, ছাদের লাইট গুলো, এই যে 1 তলা 2 তলা 3 তলার সুইচ বোর্ড, তারপরে 4 তলা সুইচ বোর্ড, 5 তলা সুইচ বোর্ড, 6 তলা সুইচ বোর্ড আসছে, তারপরে এই যে লিফট আছে, তারপরে এই যে আমার হচ্ছে পানির পাম্প আছে। সো এইগুলোর জন্য আলাদাভাবে একটা বাসবার ব্যবহার করলাম, আরেকটা বাসবার ব্যবহার করতেছি হচ্ছে আমার বাসায় পাঠানোর জন্য। কোনো কনফিউশন? ও ভাই, এখান থেকে ছোট করে আঁকতে দেওয়ার মতো তো কিছু দেখতেছি না। এটা মনে হয় না দিবে। আঁকতে দিবে না, দিবে না, ব্যাখ্যা করতে আঁকতে দিবে না হয়তো, বা এই যে এই টাইপের একটা মানে এই পোরশনটা দিয়ে তুলে যদি দেয়, এই পোরশনটা পারবি না? ব্যাখ্যা করা যাবে, যে এই যে জেনারেটর থেকে আসছে, তারপরে হচ্ছে এখান থেকে আসছে, সো এইখানে ডিসাইড হচ্ছে যে আমি কারেন্ট থাকলে হচ্ছে এখান থেকে পাওয়ার নিচ্ছি, কারেন্ট যদি না থাকে তাহলে এখান থেকে পাওয়ার নিচ্ছি। তারপরে এখানে একটা সুইচ, কি বলে, একটা বাসবারে গেছে, সেখান থেকে বাসবার থেকে কিছু সার্কিট ব্রেকার হয়ে সার্কিট ব্রেকার ইনস্টল করা হয়েছে, সার্কিট ব্রেকার থেকে হচ্ছে আমার এই যে কমন সার্ভিস, 1 তলা 2 তলা কমন সার্ভিস। বুঝছি, সবই বুঝছি, ব্যাখ্যা করা যাবে। তবে ধর ছোট কিছু ডিজাইন মনে হয় না দিবে, কারণ সাবস্টেশন ডিজাইন ছোট হবে না, বেশ ভালোই ছোট হবে না। তারপরে এই যে এই পার্টটুকু জিজ্ঞেস করতে পারে, তাহলে এখানে বলবো যে জেনারেটর থেকে হচ্ছে এখানে একটা ডিস্ট্রিবিউশন বোর্ড আসছে, সেই ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে C11 কেবল দিয়ে আমি আলাদা আলাদা ভাবে প্রত্যেক অ্যাপার্টমেন্টের ডিস্ট্রিবিউশন বোর্ডে পাঠিয়ে দিছি।
তারপরে এখানে জিজ্ঞেস করতে পারে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট প্ল্যান্ট আসছে, এখানে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট প্ল্যান্ট আসলো, তারপরে এই যে মেইন সাপ্লাই আসতেছে, তারপরে এখানে ট্রান্সফরমার ইউজ হচ্ছে, তারপরে হচ্ছে এই জিনিসটা এইখানে এদিকে আসলো, তারপরে এই যে ফিউজ ব্যবহার করতেছে, সার্কিট ব্রেকার ব্যবহার করতেছে ফর সেফটি পারপাস, তারপরে হচ্ছে এই যে এখানে একটা কপার বাস আসলো, তারপরে এই যে মিটার হয়ে প্রত্যেকটা বাসায় গেল। সো এইরকমের আর কি এক্সপ্লেনেশন আসতে পারে, গতবার যেরকম আসছিল আর কি। ওকে, চেঞ্জ করবো। কতবার ওয়্যারিং আসছিল, কত 2 মার্কের না একটা রুমের ওয়্যারিং করতে দিছিল 3 মার্ক। ওয়্যারিং 3 মার্ক। একটা ওয়্যারিং করতে দিছিল আর একটা মনে হয় ব্যাখ্যা কি করতে দিছিল আর কি। ব্যাখ্যা ছিল একটা, ওই যে এমসিবির একটা ব্যাখ্যা ছিল। ব্যাখ্যা মানে ওই আর কি প্রশ্ন, মানে প্রশ্ন যে এইখানে খুব সম্ভবত এখান থেকে আসলে ওই রকমের ওয়্যারিং তো দেওয়া পসিবল না, হচ্ছে ব্যাখ্যাই আসবে। খুব সম্ভবত ব্যাখ্যা। সাবস্টেশন ডিজাইনও মানে করা এত ছোটখাটো দেওয়াও সম্ভব না, বিশাল বড় হয়ে যাবে। আচ্ছা মেবি দিবে না, ব্যাখ্যা দিতে পারে। ওকে, তাহলে এটা থেকে বের হই। এরপরে হচ্ছে সাবস্টেশন হয়ে গেছে, আর হচ্ছে 6 নাম্বারটা হয়েছে না? তারপরে হচ্ছে 8 নাম্বারটা দেখি। 8 নাম্বারটা আসলে এটা অনেক বড় একটা জিনিস। যতটুকু শুনছিলাম স্যারের কাছে যে বলছিল যে ক্রিটিক্যাল টাইপের যেগুলো আছে না, ওই যে আমাদের যেমন একটা কোশ্চেন দিছিল 2 পিন 3 পিন কমন ক্রিটিক্যাল টাইপের দিবে, যে বলতে গেলে প্ল্যানের মধ্যে যে কতগুলো আছে না, যে 5টা প্ল্যানের কাজ কি, পারফেক্টের অ্যাকচুয়ালি কাজটা কি, এমন কিছু এমন। আচ্ছা, তো এটা তো এক্সপ্লেন করাই হয়েছে। ওকে, এটা হইলো, ওইটা হইলে তাহলে সামনে আগাইতে হবে। ওকে, তাহলে সাবস্টেশন ক্যালকুলেশনটা শেষ। এখন যেটা হচ্ছে পেজিং সিস্টেম। পেজিং সিস্টেমটা একদম ইজিলি একটা বিষয়, সেটা হলো এর ভিতরে কিছু কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে কি টাইপের ওয়্যার ব্যবহার করা হইতে পারে এরকম। আচ্ছা, এই জায়গাটায় হচ্ছে 3 টাইপের পেজিং আছে। পেজিং কাকে বলে সেটা আসতে পারে, এই যে এখানে এই প্যারাতে একবার দেখলে বোঝা যাবে। হ্যাঁ, হ্যালো, সিন্ডির সাউন্ড অফ কর। হ্যাঁ সিন্ডিতে কুত্তা কইছস? না না না, আমার বাসা থেকে সাউন্ড আসতেছে, আমার বাসা থেকে 4-5টা এইসব কি গার্ড। তুই তোর কুত্তা কইছে সিন্ডি? না ও এটা জীবনে বিশ্বাস করবো না। আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে এইটা শুরু করি। টেলিফোন এন্ড পেজিং সিস্টেম। টেলিকমিউনিকেশন সিস্টেমটা তো আমরা বুঝি যে আমাদের বাসায় তো যে টেলিফোনের লাইনটা আসে, আর এটা হচ্ছে ইন্টারকমের লাইন আসে, এই দুইটা জিনিস। আর পেজিং সিস্টেমটা বেসিক্যালি হচ্ছে কি, ওই যে আমাদের যেটা বুঝি যে আমাদের অ্যাপার্টমেন্ট, আমরা যখন শপিং মলে যাই তখন হচ্ছে ওই যে গান বাজে, প্রত্যেকটা ফ্লোরে যে মিউজিক বাজে, তারপরে যেটা হচ্ছে অনেক সময় অ্যানাউন্সমেন্ট করা হয়, তারপরে গার্মেন্ট বা এরকম ফ্যাক্টরিতে অ্যানাউন্সমেন্ট করা হয়, তারপরে হচ্ছে এই যে জিনিসগুলো ফায়ার অ্যালার্ম বাজানো, এইগুলো হচ্ছে পেজিং সিস্টেমের ভিতরে পড়ে। ঠিক আছে, এগুলো হচ্ছে পেজিং সিস্টেমের ভিতরে পড়ে, প্রত্যেকটা ফ্লোরে একটা করে সাউন্ড সিস্টেম বাজানো। সো এই জায়গায় যেটা হচ্ছে, এই যে পেজিং এর একটা ফর্মুলা এই জায়গায় দিয়ে দিছে, ইমার্জেন্সি পেজিং refers to the transmission of information to the to inhabitants during emergency situations such as fire, earthquakes or other types of emergencies to facilitate। এত ভাবে তো লেখা দরকার নাই, মেইন কথা পেজিং সিস্টেম refers to the transmission of information to different floors, বা এই টাইপের একটা কি বলে, এটা তো এক্স্যাক্টলি ফর্মুলা ডেফিনেশন তো মনে রাখা পসিবল না, এটা বানায় লিখে দেওয়া যাবে। মানে মেইন কথা পেজিং সিস্টেম মানে হচ্ছে ওই বিল্ডিং এর প্রত্যেকটা ফ্লোরে ইনফরমেশন পৌঁছায় দেওয়া, যে কোনো একটা ইনফরমেশন অডিওর মাধ্যমে পৌঁছায় দেওয়া। এটা গেল। তারপরে এইখানে হচ্ছে আমাদের কিছু জিনিস আছে, তার মধ্যে এই যে এমডিএফ, মেইন ডিস্ট্রিবিউশন ফ্রেম, এটা আসতে পারে। মেইন ডিস্ট্রিবিউশন ফ্রেম এখান থেকে কিছু আসতে পারে। তারপরে হচ্ছে অডিও। এখন পেজিং সিস্টেম কয় প্রকারের? পেজিং মানে কি? পেজিং মানে হচ্ছে ইনফরমেশন দেওয়া। এখন ইনফরমেশন আমি কয় ভাবে দিতে পারি? ইনফরমেশন দিতে পারি হচ্ছে বেসিক্যালি 3টা ভাবে। প্রথমটা হচ্ছে অডিও পেজিং সিস্টেম, যেটা হচ্ছে ওই যে সাউন্ড করে দেওয়া যায়। তারপর রেডিও পেজিং সিস্টেম। রেডিও পেজিং সিস্টেমে কি থাকে? রেডিও পেজিং সিস্টেম কারা ব্যবহার করে? ওয়াকি টকি।
পুলিশ, র্যাব, বিজিবি এরা ইউজ করে। সো এদের নিজস্ব একটা ফ্রিকোয়েন্সি থাকে, নিজস্ব তাদের সিস্টেম থাকে, এটা হচ্ছে রেডিও পেজিং সিস্টেম। আরেকটা হচ্ছে টেলিফোন পেজিং সিস্টেম, যেটা হচ্ছে ইন্টারকমের মাধ্যমে প্রত্যেকটা বিল্ডিং এ ফ্লোরে ফ্লোরে যে কানেকশন থাকে সেটা। সো এই তিনটা জিনিস আসলো। এই তিনটা জিনিস তো এভাবে আসবে না, হয়তো পেজিং সিস্টেম কাকে বলে, কি প্রকার, এগুলো কি আসতে পারে কিনা আইডিয়া নেই। তারপরে যেটা হচ্ছে আমরা এখানে আসি অডিও পেজিং। এখন অডিও পেজিং সিস্টেমে কি কি থাকে? নর্মাল কমন সেন্স কি বলে, একটা মাইক্রোফোন থাকবে, তারপরে একটা স্পিকার থাকবে, তারপরে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা জায়গায় ভলিউম কন্ট্রোলের ব্যবস্থা থাকবে, তারপরে যেটা হচ্ছে প্লেব্যাক ইউনিট থাকবে, অ্যাম্পলিফায়ার, তারপরে ব্যাটারি থাকবে, তারপরে ব্যাটারি চার্জার থাকবে, তারপরে ভোল্টেজ স্টেবিলাইজার থাকবে, এরকম আরো বেশ কিছু জিনিসপাতি থাকতে পারে। এগুলো আপাতত দরকার নেই, বাট একবার রিডিং দিলে এগুলো তো লেখা যাবে, এগুলো তো এমসিকিউ আকারে আসবে না, লিখে দেওয়া যাবে। সো এখন অডিও পেজিং সিস্টেমের ভিতরে কি কি থাকে? মেইন কথা হচ্ছে নরমালি আমরা কি বুঝতেছি, নিচতলা থেকে একটা কন্ট্রোল বোর্ড থাকবে, সেখান থেকে প্রত্যেকটা ফ্লোরে ওয়্যার পাঠাতে হবে, সেখান থেকে স্পিকারে কানেকশন দিতে হবে। সো এর ভিতরে কি দেখতেছি, অডিও পেজিং মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড ওয়্যারিং। এর ভিতরে সব থেকে ইম্পর্টেন্ট একটা জিনিস আমার মনে হয়, সেটা হলো যে এইখানে আছে, সেটা হলো এই যে অডিও পেজিং মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড। অডিও পেজিং মেইন ডিস্ট্রিবিউশন বোর্ডের ফুল ফর্ম এডিবি। আচ্ছা, তো এখানে সিরিয়াল ওয়াইজ আসি, সেটা হচ্ছে অডিও পেজিং মেইন ডিস্ট্রিবিউশন ওয়্যারিং। ওয়্যারিংটা মেইন কথা হচ্ছে যে ওই যে নিচে যে ডিস্ট্রিবিউশন বোর্ড থাকবে, সেখান থেকে হচ্ছে প্রত্যেকটা ফ্লোরে তার পাঠানো। সো প্রত্যেকটা ফ্লোরে তার পাঠানোর জন্য কি কি ব্যবহার করা হয় এখানে একটু শর্টলি বলে দিছে। জিআই কন্ডিউট বা এগুলো ঠিকভাবে আসবে কিনা জানি না। ইলেকট্রিক্যাল ডাক্ট বা ট্রেন্সের মাধ্যমে তার পাঠানো যেতে পারে, লেডার বা ট্রে এরকম জিনিসপাতি। এগুলো ক্লাসে ছোট, ওই যে আমাদের করিডোরে যে উপরে তার নেওয়ার জন্য একটা মেটাল ফ্রেম ব্যবহার করা হয়, এগুলো তেমন ভাবে কোয়েশ্চেনের বিষয় না। তো এগুলো যাই হোক গেল। তো এগুলো হচ্ছে আমাদের ওয়্যারিং সিস্টেম, মানে তারটা কিভাবে নিব। তারপরে হচ্ছে আমার মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড, তো সেটা নিয়ে একটু জিনিস লিখে দেওয়া হচ্ছে, কি কি ম্যাটেরিয়ালস থাকতে পারে এইগুলো। সো এইগুলো রিডিং দিলে বোঝা যাবে, বাট তেমন একটা কোয়েশ্চেন আসতে পারে কিনা আইডিয়া নাই এটা থেকে। তারপরে যেটা হচ্ছে অডিও পেজিং ডিস্ট্রিবিউশন ওয়্যারিং বা পয়েন্ট ওয়্যারিং। সো এইটা মেইন কথা হচ্ছে কি যে প্রত্যেকটা আমার এখানে ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে তারগুলো যাবে হচ্ছে, ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে প্রত্যেকটা ফ্লোরে ফ্লোরে তার যাবে, ফ্লোরে ফ্লোরে তার যাওয়ার পরে সেইখান থেকে হচ্ছে আমি স্পিকারে তার পাঠাবো। এই যে এগুলোই, যেমন এই যে লাস্টে স্পিকার আসছে, এরকম আর কোনো কিছু নাই, তেমন একটা ইনফরমেশন তেমন নাই। তারগুলো কিসের ভিতর দিয়ে যাবে এটাই। তারগুলো তো ওই যে কেবল রাইজার দিয়ে যেতে পারে, তারপরে কন্ডিউট দিয়ে যেতে পারে, পিভিসি দিয়ে যেতে পারে, এরকম জিনিসপাতি। তারপরে আসি হচ্ছে রেডিও পেজিং সিস্টেম। এখানে তেমন কিছুই নাই, একদমই খুব সিম্পল ভাষায় লেখা, পুলিশ, আর্মি, বিজিবি এরা ইউজ করে। তারপরে এখানে কি কি থাকে, সেটা যদি আসে, স্মল স্কেল রেডিও ইকুইপমেন্ট থাকবে, একটা ট্রান্সমিটার থাকবে, একটা রিসিভার থাকবে, তারপরে হচ্ছে সেপারেট ফ্রিকোয়েন্সি ভয়েস ট্রান্সমিশনের জন্য লাগবে, নাথিং এলস। তারপরে হচ্ছে টেলিফোন পেজিংটা হচ্ছে এই যে ইনফরমেশনটা আমরা স্পিকারের মাধ্যমে পাঠাচ্ছি, আরেকবার হচ্ছে রেডিওর মাধ্যমে পাঠাচ্ছি ওয়াকি টকি দিয়ে, এবার হচ্ছে আমরা সেটা টেলিফোনের মাধ্যমে পাঠাবো, নাথিং এলস। সো টেলিফোনের মাধ্যমে পাঠাতে গেলে এখানে টেলিফোন পেজার বলে এটাকে, আর তেমন কোনো কিছু না। এইখানে হচ্ছে মানে এই স্লাইডটাতে জাস্ট পেজিং কাকে বলে সেটার একটা আসতে পারে, পেজিং কত প্রকার, আর একটা এইখানে হচ্ছে অডিও পেজিং এর কি কি কম্পোনেন্ট আছে, রেডিও পেজিং এর কি কি কম্পোনেন্ট আছে, আর হচ্ছে এইটার ফুল ফর্মটা। এর বাইরে বলতে এই যে এমডিএফ এই টাইপের কিছু ফুল ফর্ম হয়তো আসতে পারে, বাট তেমন একটা কিছু নাই আর কি। সো লেকচার নাম্বার 8 গেল। এখন 8 এর আবার একটা ছবি ছিল, এটা কি 8 এর? এটাই 8 এর। আচ্ছা, 8 এর এটা একটু নরমালি বলে নিই। এখানে যেটা হচ্ছে একটা, এখান থেকে তেমন একটা কিছু নেই, একদম স্ট্রেটলি এখানে তেমন কিছু নাই। এই যে যেগুলো আছে না, এগুলো হচ্ছে একটা কলাম, এগুলো হলো কলাম। আর এই ছোট ছোট এগুলা এখন পর্যন্ত বুঝি নাই, মোস্ট প্রবাবলি এগুলো টেলিফোনে, ঠিক আছে। এগুলো হচ্ছে প্রত্যেকটা ফ্লোরে কোথায় কোথায় টেলিফোন, এটা হচ্ছে একটা কমার্শিয়াল স্পেস, ঠিক আছে। এখানে কোনো রুম টুম আঁকা নাই, যেটা স্যার বলছিল, এখানের কোনো রুম টুম আঁকা নাই। সেটা হচ্ছে ওই যে কমার্শিয়াল স্পেস যারা ভাড়া নেয় তারা নিজেদের ইচ্ছা মতো রুম এঁকে নিতে পারে। তো সেই হিসেবে যেমন হচ্ছে এখানে আমাদের কি কি আছে দেখার মতো ইম্পর্টেন্টের ভিতরে, এই যে এই জায়গাটায় আছে শির্ক আছে, টেলিফোন ডিস্ট্রিবিউশন বোর্ড আছে, অডিও ডিস্ট্রিবিউশন বোর্ড আছে, ভিডিও ডিস্ট্রিবিউশন বোর্ড আছে, আর এফডিবি এটা জানি না, মানে ফ্রিকোয়েন্সি নাকি এটা জানি না জিনিসটা কি। এটা হচ্ছে টেলিফোনের জন্য ব্যবহার হবে। অডিও ডিস্ট্রিবিউশন বোর্ড অডিও পেজিং সিস্টেমের জন্য ব্যবহার হবে।
আর ভিডিও ডিস্ট্রিবিউশন বোর্ড কার জন্য ব্যবহার হবে? সিসিটিভির জন্য ব্যবহার হবে আর কি। সো এই কয়টা ডিস্ট্রিবিউশন বোর্ড একটা ফ্লোরে আছে। তো এর মধ্যে ক্যামেরাগুলো কোথায় আছে? এই যে ভিডিসি, ভিডিও ক্যামেরা একটা, তারপরে এই যে একটা কি বলে স্পিকার 1, তারপর এই যে একটা টেলিফোন লাগানো হয়েছে, এই যে একটা টেলিফোন, এই যে একটা টেলিফোন, তারপর এইখানে একটা টেলিফোন দেওয়া হয়েছে। সো এইখানে তেমন একটা ওয়্যারিং নাই, ওয়্যারিং দেখায়ও নাই, এটা হচ্ছে মূল কথা, ওয়্যারিং দেখায় নাই। তারপর এই যে একটা স্পিকার, এই যে একটা ভিডিও ক্যামেরা, তারপর এইখানে একটা মাইক্রোফোন আছে, এই জিনিসগুলো। সো এইখানে কি কোনো কোয়েশ্চেন আসার কিছু আছে? কারো আইডিয়া? না। আচ্ছা ওই গোল্লা কি, যেখানে কোনো নাম কিছুই নাই, চারটা গোল্লা জাস্ট। পিলার এই যে এটা পিলার, Pillar ওগুলো। এটা পিলার, আর এই যে এগুলো সবই পিলারের। আচ্ছা এফডিপি দেখাইতেছে ফাইনাল ডিস্ট্রিবিউশন বোর্ড। ফাইনাল ডিস্ট্রিবিউশন বোর্ড না, এটা ফুল ফর্ম ক্লাসে বলছিল বলে আমার মনে হয় না আর কি, সেজন্য বলতেছিলাম। কি ফায়ার ডিস্ট্রিবিউশন বোর্ড হইতে পারে নাকি? হ্যাঁ ফায়ারের হতে পারে, ফায়ার ডিস্ট্রিবিউশন, ফায়ারের হবে, ফায়ারের। এমসিটা কি? ফায়ার অ্যালার্মের পাশে এমসিটা? এমসি মাইক্রোফোন। আচ্ছা আচ্ছা কোশ্চেন মনে হয় ছোট ছোট ইয়া দিয়ে জিজ্ঞেস করতে পারে, এগুলা কি, এছাড়া তো আর কিছু দেখি না। এমসি মাইক্রো কন্ট্রোলার মনে হয়। কন্ট্রোলার হইতে পারে। মাইক্রো কন্ট্রোলার। মাইক্রো কন্ট্রোলার দিয়ে কি এসব অডিও এগুলা কাজ করা যায়? এটা পরের বিষয়, ফুল ফর্ম আসলে। আচ্ছা এইখানে মনে একটা কিছু দেখলাম না, এটা হচ্ছে মূল কথা। এখানে তো আসলে বোঝার কিছু নাই, কারণ এখানে তো রুম গুলো ভাগ করা নাই, কিভাবে রেন্ট আসতেছে এগুলো। এখানে জাস্ট বসাইছে এটা একটা জিনিস। এটা একটা জাস্ট বসানো হয়েছে। এরপরে লেকচার কত আছে? সিসিটিভির বিষয়টা, আচ্ছা সিসিটিভিটা শেষ করে নিই। আচ্ছা এরপরে আরেকটা পেজ আছে তোর। আমার কাছে লাগে আচ্ছা। পেজিং এ হচ্ছে কি মনে কর ওই ফুল ফর্ম আর সংজ্ঞা টাইপের কিছু আসতে পারে পেজিং। হ্যাঁ ওইটাই বললাম তো, ওইটাই বললাম। এর মধ্যে ক্রিটিক্যাল কিছু নাই, ক্রিটিক্যাল কিছু হলে আচ্ছা। সাবস্টেশন থেকে আসবে আর কি। আচ্ছা এখন এইখানে আরেকটা চিত্র ছিল, সেটা হচ্ছে যে টেলিফোন ডিস্ট্রিবিউশনের জন্য আর অডিও পেজিং এর জন্য যে সার্কিট ডিজাইনটা, সেটা একটু দেখি। তো এটা হচ্ছে আমরা অডিও ডিস্ট্রিবিউশন দেখবো। সো অডিও ডিস্ট্রিবিউশনটা আসলে কেমনে হবে? গ্রাউন্ড ফ্লোরে একটা কন্ট্রোল রুম থাকবে, সেখানে সিকিউরিটি ইনচার্জ যে আছে বা বিল্ডিং এর ম্যানেজার, সে একটা অ্যানাউন্সমেন্ট করবে, তার কাছে একটা মাইক্রোফোন থাকবে, এটার মাধ্যমে যাবে। সো প্রথমে আমরা একটা মাইক্রোফোন দিয়ে শুরু করতেছি সিস্টেমটা, এটা কন্ট্রোল রুমে থাকে। সেখান থেকে আসে হচ্ছে অডিও অ্যাম্পলিফায়ারে, সেখান থেকে আসে অডিও পেজিং কন্ট্রোল প্যানেল এট গ্রাউন্ড ফ্লোর, যেটার বলতেছি আমরা কন্ট্রোল রুম। সো কন্ট্রোল রুম থেকে ওয়্যারগুলো বের হয়ে যাচ্ছে, কোথায় কোথায় যাচ্ছে? ওই যে অডিও ডিস্ট্রিবিউশন বোর্ড, কয়তলা বিল্ডিং? পুরো 17 তলা বিল্ডিং এ প্রত্যেকটা জায়গায় একটা করে, প্রত্যেকটা ফ্লোরে একটা করে অডিও ডিস্ট্রিবিউশন বোর্ড আছে। আর অডিও ডিস্ট্রিবিউশন বোর্ড এখানে কি টাইপের ওয়্যার ব্যবহার করা হয় সেটার ইনফরমেশন দেয়া আছে, বাট এটা মনে হয় লাগবে না, এটা দরকার নেই। সো এইখানে এই যে প্রত্যেকটা জায়গায় আসছে, এই যে বেসমেন্টে আসছে, তারপরে গ্রাউন্ড ফ্লোরে আসছে, ফার্স্ট ফ্লোরের অডিও ডিস্ট্রিবিউশন বোর্ড, মানে বেসমেন্ট থেকে শুরু করে গ্রাউন্ড থেকে শুরু করে একদম 17 তলা পর্যন্ত অডিও ডিস্ট্রিবিউশন বোর্ড পর্যন্ত তার নিয়ে আসছি আমি কন্ট্রোল রুম থেকে। এখন এই ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে তারটা কোথায় যাবে? স্পিকারে যাবে। স্পিকার গুলো কোথায় থাকবে সেটা হচ্ছে কনভেনিয়েন্টলি এক একটা ফ্লোরে কোথায় কোথায় লাগাইতে হবে সেটা আমার বিষয়। সো প্রত্যেকটা জায়গায় এই যে স্পিকার, যেমন প্রত্যেকটা ফ্লোরে 2টা করে স্পিকার ব্যবহার করা হয়েছে, PS1 PS2 PS1 PS2 করে, এই যে একদম টপ ফ্লোর পর্যন্ত, উপরে লিফট রুমেও দেওয়া হয়েছে। সো এটা এখানে আর ক্রিটিক্যাল কোনো কিছু নাই, বুঝা গেছে? এটা কন্ট্রোল রুম থেকে অডিও ডিস্ট্রিবিউশন বোর্ড, অডিও ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে স্পিকারে আসছে, এতটুকুই। তারপরে এইখানে যেটা হচ্ছে আমার, এটাকে বলতেছি হচ্ছে আমার, এটাকে কি বলে? টেলিফোন রুম। টেলিফোন রুমে এখানে একটা অ্যাটেন্ডেন্ট কনসোল, তারপরে যেটা হচ্ছে টেলিফোন PABX, এটা টেলিফোন রুম। আচ্ছা টেলিফোন রুম থেকে এখন হচ্ছে এখানে একটা কন্ট্রোল রুম বা MDF এর ফুল ফর্মটা আগের বার দেখে আসছিলাম, মেইন ডিস্ট্রিবিউশন ফ্রেম, এরকম কিছু একটা, মেইন ডিস্ট্রিবিউশন ফ্রেম। সো গ্রাউন্ড ফ্লোরে টেলিফোন রুম 1000টা পেয়ার অফ এত, সো 100টা ইনকামিং 800টা আউটগোয়িং। ওকে, তাহলে এখানে আমরা কি কি দেখতে পাচ্ছি? সো প্রথমত যেটা হচ্ছে, এইখানে আমরা 2টা আসলো কোথায়? একটা আসলো বেসমেন্টে আর একটা আসলো হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে, ঠিক আছে? একটা আসলো বেসমেন্টে একটা, গ্রাউন্ড ফ্লোরে একটা। বেসমেন্টে কয়টা আসছে? 10 পেয়ার টেলিফোন কেবল, 10 জোড়া আসছে বেসমেন্টে, আর 20 জোড়া আসছে হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে, ঠিক আছে? সো এইগুলো আসলো। আর এই যে টিডিবি মানে হচ্ছে টেলিফোন ডিস্ট্রিবিউশন বোর্ড। আচ্ছা
সো এখন শুধুমাত্র তো এখানে কানেকশন যাবে না, কানেকশন তো যাইতে হবে প্রত্যেকটা ফ্লোরে ফ্লোরে আলাদাভাবে। এই যে প্রত্যেকটা ফ্লোরে ফ্লোরে আলাদা আলাদাভাবে কানেকশন গেল, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড, ফোর্থ করে একদম হচ্ছে 17 তলা পর্যন্ত গেল। আর এইখানে টোটাল কত জোড়া গেল? 40 পেয়ার। এইখানে আলাদাভাবে পেয়ার টেয়ার কত পেয়ার এগুলো থেকে কোয়েশ্চেন না আসার চান্স বেশি। এগুলো আসলে কি করতেছি, ওই যে টেলিফোন পেজিং সিস্টেম যেটা ব্যবহার করলাম না, যে প্রত্যেকটা ফ্লোরে ইনফরমেশন পাঠানোর জন্য আমরা যেটা ব্যবহার করতেছি, টেলিফোন দিয়ে ইনফরমেশন পাঠাচ্ছি সেটা। যেমন হচ্ছে এই যে গ্রাউন্ড ফ্লোরে ইনফরমেশন যাচ্ছে, তারপরে বেসমেন্টে ইনফরমেশন যাচ্ছে, 17টা ফ্লোরে ফ্লোরে ইনফরমেশন যাচ্ছে এইগুলো। আর ইনকামিং কোথা থেকে আসলো? ওই যে টিএনটি লাইন থেকে আসতেছে আর কি। সো এখান থেকে তেমন একটা কোয়েশ্চেন আসার মতো তো দেখলাম না। তারপর লেকচার 9.1 সিসিটিভি, টেলিভিশন ট্রান্সমিটার, অ্যান্টেনা, সিগন্যাল ডিস্ট্রিবিউশন, ফায়ার ডিটেকশন এন্ড অ্যালার্ম সিস্টেম। আচ্ছা, এটা একটু শেষের দিকে আসি, সেটা হচ্ছে কেবল সাপোর্ট সিস্টেম। কেবল সাপোর্ট সিস্টেম দিয়ে শুরু করি। বেসিক্যালি আমাদের বাসার ভিতরে বা হচ্ছে রাস্তায় বা পুরো বিল্ডিং এর ভিতরে কেবল গুলো তো খোলা থাকে না, মানে আমরা দেখতে পারি না মোস্ট অফ দ্য কেস, তাই না? যেটা হচ্ছে কোনো সময় পিভিসির ভিতরে থাকে, কোনো সময় হচ্ছে আরো বেশ কিছু বিষয় আছে। এর ভিতরে একটা আছে, সেটা হচ্ছে যে বিবিটি। বিবিটির নামটা হয়তো ফুল ফর্ম জিজ্ঞেস করতে পারে, বাস বার ট্রাঙ্কিং। এটা হচ্ছে কেবলের সেফটি সিস্টেম বা সাপোর্ট সিস্টেমের একটা এক্সাম্পল আর কি, বাস বার ট্রাঙ্কিং। তারপরে যেটা হচ্ছে কেবল সাপোর্টের ভিতরে এইখানে 4টা রকম আছে। এটা জিজ্ঞেস করতে পারে হয়তোবা, ডিটেল না বাট হয়তো নামটা আসলেও আসতে পারে। পিভিসি এন্ড মেটাল কন্ডিউট, মানে হচ্ছে এটা খুব স্বাভাবিকভাবে বুঝতে পারতেছি, ওই যে পিভিসি পাইপ দিয়ে যে তারগুলো আসতেছে সিঁড়ি দিয়ে, ওইটা বলতেছে কন্ডিউট। তারপরে হচ্ছে কেবল ট্রে এন্ড কেবল লেডার, সেটা হয়তো আমাদের করিডোরেই আছে। তারপরে মেটাল ট্রাঙ্কিং, আর এটা হচ্ছে কেবল ট্রেঞ্চ। কেবল ট্রেঞ্চ কোন জিনিসটা? কেবল ট্রেঞ্চ হচ্ছে ওই যে মাটির নিচে দিয়ে তার আনে না, ওইটাকে বলা হচ্ছে কেবল ট্রেঞ্চ। সো এইগুলো ডিটেল হয়তো বা জিজ্ঞেস করার মতো কি আইডিয়া নেই, জিজ্ঞেস নাও করতে পারে। সো পিভিসি, কি টাইপের পিভিসি ব্যবহার করা হয় না হয় এগুলো লেখা আছে, বাট তেমন এটা দরকার হবে বলে মনে হয় না, মানে ওইভাবে ডিটেলে বলেনি, জাস্ট নামগুলো হয়তো বলছে আর ছবিগুলো দেখাচ্ছিল ক্লাসে যতদূর মনে পড়ে। কেবল ট্রে এন্ড কেবল লেডার, তারপরে মেটাল ট্রাঙ্কিং, আর এটা হলো কেবল ইন ট্রেঞ্চ। কেবল ইন ট্রেঞ্চের ভিতরে কিছু লেখা আছে, সেটা হচ্ছে মাটির নিচে কত ফিট নিচে পান তার যায়, তার উপর কি কি দেয়, এগুলো লেখা আছে, বাট তেমন এটা হয়তো বা ইম্পর্টেন্ট না। নাকি ইম্পর্টেন্ট আদৌ? এগুলো সংখ্যা তো মুখস্থ করতে বলে নাই কিছু। আচ্ছা ঠিক আছে, তাহলে এই যে রোড ক্রসিং, মানে রাস্তার নিচ দিয়ে গেলে, তারগুলো গেলে অবশ্যই, মানে এখানে একটা লাইন লেখা আছে যে রাস্তা ভালোভাবে বানাইলে তার সেফ থাকবে, এরকম আর কি। সো এইখান থেকে জাস্ট এই বিবিটির ফুল ফর্মটা দেখলাম, আর এখানে 4 প্রকার এটা। আচ্ছা, এখন আমরা হচ্ছে ফায়ার ডিটেকশন দেখি। ফায়ার ডিটেকশনের ভিতরে যেটা আসলে ফায়ার ডিটেকশনে কি কি থাকে সেগুলো হচ্ছে বেসিক্যালি তার থাকে। এখন তারের একটা প্রকার এখানে মনে হয় আছে, এই যে মাল্টি স্ট্র্যান্ড ফায়ার রেজিস্ট্যান্ট কেবল ব্যবহার করা হয় এই সিস্টেমে। স্বাভাবিকভাবে মাল্টি কোর লাগবে, মাল্টি স্ট্র্যান্ড ফায়ার রেজিস্ট্যান্ট না হলে তো সেটা ফায়ার আগুনের সময় নিজেই নষ্ট হয়ে যাবে, সে আর কিভাবে অ্যালার্মটা বাজাতে পারবে। সো এই জায়গাটায় ফায়ার সিস্টেমের ভিতরেও তেমন ইম্পর্টেন্ট তেমন কোনো কিছু নাই, জাস্ট একটা ডিজাইন আছে। তো এখান থেকে তেমন কোনো শর্ট কোয়েশ্চেন আসার ভিতরে আছে কিনা একবার রিডিং দিলে বোঝা যাবে। তারপরে যেটা হচ্ছে টিভি বা ট্রান্সমিটার অ্যান্টেনা সিগন্যাল, যেটা হচ্ছে ওই যে ছাদের উপরে আকাশ ডিটিএইচ এর মতো সিগন্যাল থাকে বা স্টারলিংকের মতো, তো ওইটার তারটা কিভাবে আনা হয় সেটা নিয়ে একটু বলছে। তো এইখানে যেটা হচ্ছে বেসিক্যালি তেমন কোনো কিছু আছে কি, এখানে ওই যে ফরেন এমবাসি কি ব্যবহার করে, একটা অ্যান্টেনা ব্যবহার করে, সেই অ্যান্টেনা দিয়ে তারা তাদের স্যাটেলাইট থেকে ইনফরমেশন রিসিভ করে, এরকম আর কি। তারপরে যেটা হচ্ছে এই যে আইএসপি বা ইন্টারনেট কমিউনিকেশনের জন্য যেগুলো আছে সেইগুলো, এখানে কি কেবল ব্যবহার করা হয়? কোএক্সিয়াল কেবল ব্যবহার করা হয় এগুলোর জন্য, সবসময় কোএক্সিয়াল কেবল ব্যবহার করা হয় ইন্টারনাল ডিস্ট্রিবিউশনের জন্য আর কি। সো এইখানেও মানে সেরকম একটা কোনো কিছু নাই। আরেকটা হলো সিসিটিভিতে কোন টাইপের কেবল ব্যবহার করা হয়, এটা হয়তো বা জিজ্ঞেস করলেও করতে পারে। সেটা হচ্ছে কোএক্সিয়াল কেবল, সিসিটিভিতেও কোএক্সিয়াল কেবল ব্যবহার করা হয়। আর সিসিটিভির লোকেশন কি হবে? সুবিধাজনক লোকেশনে বসাইতে হবে, টেকনিক্যাল পজিশন এক কথায়। সো এইখান থেকে আমরা বুঝলাম বাস বা ট্রাঙ্কিং আর হচ্ছে কেবল সাপোর্ট সিস্টেমের 4টা প্রকার, এতটুকুই। সো এটা গেল, আর একটা চিত্র বাকি থাকে।
চিত্রটা হচ্ছে এটা নাকি এটা শেষ ওইটা। ওকে, এই একটা চিত্র বাকি। সো চিত্রটা একটু দেখি, জাস্ট সিসিটিভির কানেকশন আর হচ্ছে ফায়ার অ্যালার্মের কানেকশন আর কি কিভাবে হয়। যেমন ওই যে আমরা যেটা দেখলাম সিসিটিভিতে কি কানেকশন থাকে, এখানে কি দিয়ে কানেকশন দেওয়া হয়, কোন টাইপের কেবল ব্যবহার করা হয়, এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। সেটা হচ্ছে কোএক্সিয়াল কেবল। ওকে, সো কোএক্সিয়াল কেবল, এখানে একটা ভিডিও মনিটর রাখা হয়েছে, তারপরে আরেকটা ভিডিও মনিটর, দুইটা ভিডিও মনিটর। এই দুইটা ভিডিও মনিটরের মধ্যে এই মনিটর দিয়ে 32টা ক্যামেরাকে কন্ট্রোল করা হবে, আর এই মনিটর অবজার্ভ করবে 16টা ক্যামেরা। সো এখান থেকে কানেকশনটা কোথায় কোথায় গেল, এই যে যেরকম হচ্ছে এই ফ্লোরে আসলো, এই ফ্লোরের মধ্যে এই যে ভিডিও পুল বক্স, এটাকে মনে হয় বলে পুল বক্স, দেখে পুল বক্সই বলে। হ্যাঁ, পুল বক্স। আচ্ছা, এটাকে বলতেছে হচ্ছে পুল বক্স। আর প্রত্যেকটা ফ্লোরে এটা পুল বক্স থেকে, সো পিবির ফুল ফর্মটা আসতে পারে। আর এরপরে কোথায় যাচ্ছে, এই যে ভিডিও ক্যামেরা 1, ভিডিও ক্যামেরা 2 করে এই যে প্রত্যেকটা পুল বক্স থেকে প্রত্যেকটা ফ্লোরে 2টা করে ক্যামেরা দিয়ে গেল। আর এখানে কোএক্সিয়াল কেবল ব্যবহার করা হয়েছে, এতটুকু, এই পাশটা শেষ। সিসিটিভি কানেকশনে কোনো প্রবলেম আছে? না, এটা মোটামুটি সিম্পল আছে। এটা সিম্পল। ওই যে ভিডিও মনিটর আসলো, এখানে আরেকটা মনিটর, আর এ কোথায় গেছে সেখান থেকে পুল বক্সে, পুল বক্স থেকে ভিডিও ক্যামেরা শেষ। আর এইখানে হচ্ছে আমাদের যে কি বলে ফায়ার অ্যালার্ম কন্ট্রোল প্যানেল। সো এইখানে হচ্ছে আমাদের একটা কম্পিউটার আছে আর একটা প্রিন্টার আছে প্রিন্ট নেওয়ার জন্য। ওকে, এটা থেকে এই কম্পিউটারটা কানেক্ট থাকবে কিসের সাথে, ফায়ার অ্যালার্ম কন্ট্রোল প্যানেল এট কন্ট্রোল রুম অফ গ্রাউন্ড ফ্লোর, মিমিক বোর্ড এট কন্ট্রোল রুম অফ গ্রাউন্ড ফ্লোর। আচ্ছা, মিমিক বোর্ড কি জিনিস এবার দেখালে বোঝা যাবে। মিমিক বোর্ড এগুলো হলো মিমিক বোর্ড, মানে একটা টাইপের কন্ট্রোলিং টাইপের কিছু একটা হবে, মানে এক্স্যাক্টলি কি সেটা হয়তো বলে ক্লাসে বলে নাই। এগুলো হচ্ছে মিমিক বোর্ড টাইপের। কারণ আমার যতটুকু ধারণা সেটা হচ্ছে মানে এক একটা ফায়ার অ্যালার্ম সিস্টেমটা হচ্ছে এক একটা জোনে ভাগ করা হয় পুরো বিল্ডিং কে। যেমন হচ্ছে জোন 1, এই যে এই জায়গায় যেরকম দেখতেছি জোন 1, জোন 1 এর ভিতরে কোন কোন ফ্লোর কানেক্টেড, বেসমেন্ট 1 কানেক্টেড, বেসমেন্ট 2 কানেক্টেড, আর গ্রাউন্ড ফ্লোর কানেক্টেড। জোন 2 এর ভিতরে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, 4, 5, 6 আরেকটা জোন। তার মানে প্রত্যেকটা জোনের ভিতরে 3টা করে ফ্লোর। এখন এটা আবার বাই ডিফল্ট কোনো রুল নাই, কেন জোনে ভাগ করা হয় এটা পরীক্ষার কোশ্চেন না, কিন্তু জোনে কেন ভাগ করা হয়, ফর এক্সাম্পল হচ্ছে জোন, এই জোনে আগুন লাগলো, এখন এই মাথার জোনের মানুষের কাছে যাতে অ্যালার্মটা না পৌঁছায়। এখন মিমিক বোর্ড খুব সম্ভবত ওই জিনিসটাই কন্ট্রোল করে, খুব সম্ভবত যে আমি জোন 1-এ অ্যালার্ম বাজাবো, 2-তে বাজাবো, বাকিগুলোতে বাজাবো না, খুব সম্ভবত সেই কারণে মিমিক বোর্ডটা ব্যবহার করা হয়, খুব সম্ভবত। আচ্ছা, এর ভিতরে কি কি আছে দেখি। এর ভিতরে হচ্ছে এই যে এমসি কি এটা মাইক্রো কন্ট্রোলার, মোস্ট প্রবাবলি এমসি মনে হয় মাইক্রো কন্ট্রোলারই হতে পারে। সেটা হচ্ছে ওই যে স্মোক ডিটেক্টর বা এরকমের যেগুলো থাকে ফায়ার অ্যালার্ম সিস্টেমে। তো ওইগুলো আবার কিসের সাথে কানেক্টেড থাকলো, এই যে ফায়ার অ্যালার্মের সাথে। ফায়ার অ্যালার্ম থেকে এই এসডি গুলো কি, স্মোক ডিটেক্টর এটা। স্মোক, তাহলে এমসি কি মাইক্রো কন্ট্রোলার। মাইক্রোফোন মানে আমি তো তোর স্মোকটা ডিটেক্ট করব, তারপর হচ্ছে ফায়ার অ্যালার্ম বাজবো। জিনিসটা এমন, ফ্লোটা এমন যে আচ্ছা ঠিক আছে, ওকে তাহলে আচ্ছা এমসি তো এটাও হইতে পারে মিমিক বোর্ডের কোন একটা পার্ট। আচ্ছা হোয়াটএভার, মাইক্রো কন্ট্রোলারই, মানে আগে প্রসেসে। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা মাইক্রো কন্ট্রোলার। আর এসডি হচ্ছে স্মোক ডিটেক্টর। তার মানে প্রত্যেকটা ফ্লোরে যেরকম আমরা কয়টা করে স্মোক ডিটেক্টর দেখতে পাচ্ছি, এই যে একটা স্মোক ডিটেক্টর, একটা এখানে একটা। সো এই যে একটা স্মোক ডিটেক্টর, আর হচ্ছে প্রত্যেকটা ফ্লোরে আমার 2টা করে ফায়ার অ্যালার্ম দেওয়া হলো, আর 3টা করে ফ্লোর মিলায়ে আমি একটা জোন করলাম, আর সেই জোনটাকে আমি কন্ট্রোল করব। জোনিং কেন করা হয়েছে সেটা তো বললামই, তো ওইগুলো পরীক্ষায় আসবে না, জাস্ট বলার জন্য যে কেন এটাকে জোন ভাগ করা হলো। 17টা নিয়ে টোটাল 8টা জোন করা হয়েছে। সো এই জোনগুলো করা হয়েছে। আর এখানে কি টাইপের কেবল ব্যবহার করা হয়েছিল মনে আছে ফায়ার সিস্টেমে, যেটা হচ্ছে মাল্টি কোর মাল্টি স্ট্র্যান্ড ফায়ার রেজিস্ট্যান্ট কেবল, যাতে করে আগুনের সময় ওটা ক্ষতিগ্রস্ত না হয়। ওকে, আর তো নাই, আছে আর কিছু? 5 নাম্বার লেকচার তো নাই, হাইলাইট যেটা। তোমার জন্য আছে। না, রেকর্ড করছস কেউ? শাবাশ। ওকে,
সমস্যা নাই, যারাই দাও আমার কাছে। তুই পাবি না। কালকে পরীক্ষা 3টায়। কালকে তো মনে হয় ইয়া নাই, আমাদের ল্যাব রিপোর্ট তো নাই সকালে।